পড়ন্ত বিকেল, আকাশের পশ্চিম কোণটা যেন রাঙিয়ে দিয়ে গেছে কেউ। একটা হলদেটে কমলা আভা চারিদিকে। গোধূলি লগ্নের অস্তমিত সূর্যের মরা আলো মাখা প্রকৃতির একটা আলাদা অনুভূতি, একটা আলাদা শিরশিরানি আছে। থেকে থেকে যেন সেটা গায়ে কাঁটা দেয়। গোলাপ চারাগুলোর পাশে রেলিংয়ে হেলান দিয়ে বসে আছে অন্বেষা। আজকাল প্রায়ই ছাদে এসে বসে থাকতে ওর বেশ লাগে। খুব শান্তি এই জায়গাটাতে। কানে হেডফোন গুঁজে বসে বসে আচার খাচ্ছে ও। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ। কে যেন নিচ থেকে উপরে উঠে আসছে। অন্বেষার মা উঠে এসেছে। এই তো, নিচে চল, তোর বাবা ফোন করেছিল, একটা কি সারপ্রাইজ আছে তোর জন্য। এ সময় আবার কি সারপ্রাইজ রে বাবা? ধুর, কোথায় একটু শান্তি মনে গান শুনবে তার উপায় নেই। এদিকে অন্বেষার মা এইটুকু ফরমান জারি করেই নিচে চলে গেছেন। বাধ্য হয়ে বেজার মুখ নিয়ে মাদুর গুটিয়ে নিচে নামে বাড়ির একটি মাত্র মেয়ে অন্বেষা, ওরফে তোয়া। নিচে যাওয়ার কিছুক্ষণের মধ্যে অন্বেষার বাবা বাড়িতে ঢোকেন। আর 5টা মেয়ের মতো ঘ্যান ঘ্যানে না অন্বেষা, যে অফিস থেকে একটা মানুষ বাড়ি ঢোকার সাথে সাথে বক বক করে কান ঝালাফালা করবে। একটু শান্ত সংযত সে। অন্যদিকে অন্বেষার বাবা একেবারেই উল্টো মেরুর মানুষ। বাড়িতে আসা মাত্র একেবারে হই হই রই রই জুড়ে দিয়েছেন। ব্যাপারখানা হলো এই যে, অফিসে থাকাকালীন সায়নীর বাবা ফোন করেছিল। সামনের মাসে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলেছেন তিনি। তা নিয়ে অন্বেষার বাবা অত্যন্ত উৎসাহিত। আসলে মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। কয়েক সপ্তাহ হলো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাই এখন সময়টা ঘুরতে যাওয়ার জন্য যাকে বলে একেবারে আইডল। পাশে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল অন্বেষা। এখন সে বলল, কোথায় যাওয়া হবে বাবা? আর কারা কারা যাচ্ছে আমাদের সাথে? আরে সায়নীর বাবা তো বলল যে এই সময়টা শিলং ঘোরার পক্ষে বেস্ট। আর যাচ্ছি হচ্ছে এই ধর আমরা, সায়নীরা আর আরও 2টো ফ্যামিলি। এরপর কিছুক্ষণ ডাইনিংয়ে বসে কথাবার্তার পর নিজের ঘরের দিকে পা বাড়ায় অন্বেষা। অন্বেষা আর সায়নী ক্লাস 5 থেকে বন্ধু। একই স্কুল, একই টিউশন, একসাথে গানের ক্লাস থেকে শুরু করে একই ক্লাবে ব্যাডমিন্টন ট্রেনিং, সব জায়গাতেই ওরা সাথে সাথে। যেন এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছিল, যেখানে সায়নী সেখানেই অন্বেষা। 6 বছর ধরে একই স্কুলে থেকে বড় হওয়া ওদের। তবুও কোথাও গিয়ে নিজেকে অন্বেষার থেকে দূরে সরিয়ে রাখত সায়নী। সায়নী হলো র্যাঙ্কের মেয়ে, প্রত্যেকবার স্কুলের প্রথম সারির দিকে থাকে। অন্যদিকে অন্বেষা হলো একেবারে মিডিওকার। প্রথম অন্বেষা বুঝতে পারত না পার্থক্যটা ঠিক কোথায়। প্রথম বুঝেছিল যেদিন ক্লাস 9-এ ফাইনাল পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে অন্বেষা ডাকলেও সায়নী ফিরেও তাকায়নি সেদিনকার কথা ভারী মনে পড়ে তার। সেবার স্কুলে 3rd হয়েছিল সায়নী, আর অন্বেষা হাতে ধরা রেজাল্ট গড়ে অ্যাভারেজ নাম্বার B+। এদিকে সায়নী যখন তার টপার বন্ধুদের সাথে লাইফ সায়েন্সের শিল্পী ম্যামের খাতায় কম নাম্বার তথা 90 পাওয়া নিয়ে মেকি দুঃখ প্রকাশ করছিল, অন্যদিকে তখন মায়ের পাশে দাঁড়িয়ে শক্ত হাতে মার্কশিটটা চেপে ধরে ওর দিকে তাকিয়ে দেখেছিল অন্বেষা। কি ভারী অদ্ভুত মেয়েটা, 90 পেয়েও কেউ এতটা। চোখটা যেন মস্তিষ্কের সাথে সায় দেয়নি সেদিন। না চাইতেও হঠাৎ চোখের কোণটা ছলছল করে উঠেছিল তার। স্বাভাবিকভাবে ক্লাস 10 থেকে সেকশন আলাদা হয়ে যায় ওদের। সারা বছর খুব মন দিয়ে পড়েছিল অন্বেষা। এরপর থেকেই এক টিউশনে গেলেও নিজেকে যেন অন্বেষার থেকে একটু আলাদা করে রাখত সায়নী। তার প্রত্যেকটা আচরণ যেন বলে দিত যে অন্বেষার স্থান তার থেকে অনেক নিচে। ধীরে ধীরে অন্বেষা তা বুঝতে পারতও বই কি, কিন্তু
আর 5টা মেয়ের মতো মুখের উপর 4টে কথা শুনিয়ে এত বছরের বন্ধুত্বটা এত সহজে ভেঙে দিতে পারেনি। মাধ্যমিকের পর সায়েন্স নেবে সায়নী, অন্বেষা নেবে আর্টস। সাধেই তাদের মধ্যে যোগাযোগ হবে খুব সামান্যই। তাই সায়নীর পরোক্ষ অপমানগুলো চোখের পলকেই না দেখার ভান করে গেছে অন্বেষা। পরীক্ষার পর আজ প্রথম অন্বেষাকে সায়নী ফোন করলো। কিরে, খবরটা শুনলি? একসাথে ঘুরতে যাচ্ছি। সায়নীর গলায় রীতিমতো উৎসাহ, কিন্তু অন্বেষার সাথে ঘুরতে যাওয়া নিয়ে ও এতটা এক্সাইটেড কেন সেটা বুঝতে একটু সময় লাগছে আর কি। হালকা গলায় অন্বেষা তাই বলে, শুনলাম। তা আগে বল, কেমন আছিস? আরে ছাড় তো, তোর সব কেমন আছিস তেমন আছিস। কেমন আবার থাকবো, আছি ভালোই। তুই আগে আমার কথা শোন, আমাদের সাথে আরো 2টো ফ্যামিলি যাচ্ছে। জানিস তো কারা কারা? কয়েক সেকেন্ড থেমে অন্বেষা বলে, না রে, জানি না। কে কে যাচ্ছে? আরে দীপ আর অনির্বাণের ফ্যামিলিও যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? কিছুক্ষণের জন্য থেমে যায় অন্বেষা। এসবের মানেটা কি? অনির্বাণ আর দীপের ফ্যামিলিও যাবে? কিন্তু কেন? মানে আমাদের সাথেই কেন? হঠাৎ করে এই খবরের ঝটকায় টালমাটাল হয়ে গিয়েও নিজেকে মুহূর্তে সামলে নিয়ে আরও 2-4টে কথা বলে কোনো রকমে বাড়তি কথা এড়িয়ে ফোনটা কেটে দেয় ও। তার হাতে ধরা ড্যান ব্রাউনের অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স পৃষ্ঠার মাঝখানে বুকমার্কটা চেপে রেখে তা নিয়ে জানলার ধারে বসে নিকষ গাঢ় কালো রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে 2 বছর আগের এক কোণে ফেলে রেখে আসা স্মৃতিগুলোর কথা। সায়নীর পিসেমশাইয়ের ছোটবেলার বন্ধু হলো দীপের বাবা। ছোটবেলা থেকেই তারা প্রায় একসাথে বড় হয়েছে। অন্যদিকে সায়নীর বাবার কলিগ হলো অনির্বাণের বাবা। তাই ক্লাস 3 থেকে অনির্বাণ ও সায়নীর বন্ধু। তবে শুধু বন্ধু নয়, ওদের ব্যাচের সকলেই জানে সায়নী আর অনির্বাণের প্রেমের গল্প। বলা যেতে পারে ব্যাচের একেবারে পপুলার কাপল। সায়নীর ফ্যামিলি আর দীপের ফ্যামিলি একসাথে ঘুরতে প্রায়ই যায়। শেষ গেছিল 2 বছর আগে, গোয়া। অন্বেষার আজ খুব মনে পড়ে যাচ্ছে সেদিনকার কথাগুলো। ব্যাডমিন্টন ট্রেনিংয়ে পৌঁছে জানিয়েছিল সায়নী, জানিস আমরা আর দীপরা একসাথে ঘুরতে যাচ্ছি। বাহ, তাহলে তো বেশ মজাই হবে। মজা না ছাই, দীপের সাথে যাচ্ছি যে অমনি খবর পেয়ে অনির্বাণ খেপে গেছে। আর পারি না বাপু, আমার সাথে প্রতীক স্যারের ব্যাচে একটা কথা পর্যন্ত বলল না। অনির্বাণকে চুপ করে বসে থাকতে, কারোর সাথে হাসি মজা না করতে দেখেছে। 3-4 দিন পর না থাকতে পেরে অন্বেষাকে ডেকে জিজ্ঞাসা করেছিল অনির্বাণ, অন্বেষা, সায়নী কবে আসবে কিছু জানিস? সেই ছিল অনির্বাণ আর অন্বেষার প্রথম কথা। এর আগে অবশ্য একবার অন্বেষার সাথে সামান্য কথা বলার চেষ্টা করেছিল অনির্বাণ, কিন্তু তাতে সায়নী এক প্রকার প্রচণ্ড রকম ঝামেলা করায় কিছু আর বলতে পারেনি। সায়নী? ও তো আরো 3 দিন পর আসবে। কেন? মানে তোকে কিছু বলেনি? মানে না, ওরা যে কোথাও ঘুরতে যাচ্ছে সেটাই তো বলেনি। আমি দীপের কাছ থেকে শুনেছিলাম ওদের ঘুরতে যাওয়ার কথা। আর বেশি কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করে অন্বেষা। পেছন থেকে একটা খসখসে গলা ভেসে আসে, আর শোন না, তোকে যে আমি জিজ্ঞাসা করেছি সেটা প্লিজ ওকে জানাস না, না হলে। জানি, আমায় বলতে হবে না। আজ জানলার ধারে বসে থেকে যেন চোখের সামনে সব ঘটনা ফুটে উঠছে। খানিকক্ষণ বাদে বইটা শেলফে তুলে রেখে বিছানায় শুয়ে পড়ে অন্বেষা। চোখ বোঝে, কিন্তু ঘুম আর আসে না। কিছুদিন পর মা এসে জানালো যে টিকিট কাটা নাকি হয়ে গেছে। মোট 6 দিনের ট্রিপ। কলকাতা থেকে ফ্লাইটে গুয়াহাটি,
সেখান থেকে গাড়ি করে শিলং। অন্বেষার আসলে তার এই ট্যুরে যাওয়ার খুব একটা কি এক ফোঁটা ইচ্ছেও নেই। কি দরকার এত দূরে ওদের সাথে যাওয়ার? অকারণে আবার কতগুলো ভুল বোঝাবুঝি হবে। কিন্তু এখন কি আর করা যাবে, টিকিট তো কাটা হয়েই গেছে। যথারীতি সময়ের কাটা এগিয়ে চলে এবং যাওয়ার দিন এসে পড়ে। যদিও 2-3 দিন আগে থেকেই গোছগাছ শুরু হয়ে গেছিল বটে। কোথাও ঘুরতে যাওয়ার হলে তো আবার আগের কয়েকটা দিন বেশ উৎসাহী কাটে। যদিও উৎসাহের ফাঁকে উকি দেয় কোনো এক অজানা আশঙ্কা। কিসের তা নিজেও জানে না অন্বেষা। চোখের পলকে ফ্লাইটের দিন এসে পড়ে। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢুকে অন্বেষারা। সকলে আগেই পৌঁছে গিয়েছে। ফ্লাইট ছাড়তে এখনও মিনিট 45 বাকি। ওয়েটিং এরিয়ায় সকলে লাগেজ নিয়ে বসে আছে। এদিকে সায়নী কোনো একটা গেমের মধ্যে মাথা গুজে বসে আছে। তার পাশে থাকা দীপ ওকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে খেলতে হয়। অন্বেষা আসতেই সায়নী মুখ তুলে তাকিয়ে হাত নেড়ে সেদিকে ডাকলো। সায়নীকে দেখতে পেয়ে ওর বাঁ দিকের সিটটায় গিয়ে বসলো অন্বেষা। সায়নী এখন দীপের সাথে নেক্সট লেভেল পার করায় ব্যস্ত। তাই অন্বেষা কিছুক্ষণ চুপ করে বসে থেকে এদিক ওদিক তাকাতে শুরু করে। চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ অন্বেষার চোখটা আটকে যায় পেছনের রোর শেষের দিকের 3 নম্বর সিটটায়। অনির্বাণ বসে আছে, হাতে আগাথা ক্রিস্টির ব্ল্যাক কফি ধরা। বইটা দিয়ে মুখটা এতটাই ঢেকে গেছিল যে প্রথমটায় চেনাই যায়নি। সায়নীর মা এসে ফোনটা জোর করে নিয়ে চলে যাওয়ায় এবার অন্বেষার দিকে ঘুরে এসে, কিরে, তোর মজা হচ্ছে না? আমি তো খুব এক্সাইটেড। কাল রাত্রে ঘুমাতেই পারিনি। আচ্ছা, এই অনির্বাণটা কোথায় গেল রে? ওই তো। এই অনির্বাণ, ওখানে কি করছিস? এখানে আয়। কিছুক্ষণের মধ্যে অনির্বাণ পেছন থেকে সামনে এসে দীপের পাশে বসে পড়ে। অনির্বাণ আর দীপ দুজনেই একই স্কুলে পড়ে, খুব ভালো বন্ধু, আবার দুজনেই র্যাঙ্কের ছেলে। ওদের 3 জনের এই গ্রুপটার পাশে কোথাও গিয়ে যেন অন্বেষা খাপ খায় না। খুব একটা ছেলেদের সাথে অপ্রয়োজনে কথা বলে না সে। সকলের চোখে খুব একটা আপডেটেড না আর কি। এখনকার ছেলে মেয়েদের মতো ইডিএম শোনে না, টিউশনের ব্যাচে প্রেম করে না, স্যার ম্যামদের নিয়ে খিল্লিও করে না। সোশ্যাল মিডিয়া বলতে তো শুধুই হোয়াটসঅ্যাপ, এদিকে এফবি ইনস্টায় ট্রেন্ড ফলোও করে না। তাই বেশি কারোর সাথে বন্ধুত্ব হয়নি অন্বেষার। এমন ব্যাকডেটেড মেয়ের সাথে কেই বা বন্ধুত্ব করবে, আর কেই বা প্রেম করবে? মায়েদের বন্ধুত্ব থেকে অন্বেষার সায়নীর বন্ধুত্ব শুরু। না হলে সায়নীর মতো মেয়ে অন্বেষার দিকে ফিরেও হয়তো তাকাতো না। বন্ধুত্ব তো দূরের ব্যাপার। দীপ আর অনির্বাণের দিকে মুখ ঘুরিয়ে সায়নী অনর্গল কথা বলেই যাচ্ছে। কতক্ষণ যে এভাবে ওয়েটিং এরিয়ায় চেয়ারে নিজের ব্যাকপ্যাকে মুখ গুজে বসেছিল সেটা অন্বেষা নিজেও জানে না। একলা বসে থাকতে থাকতে এক প্রকার ঝিমুনি চলে এসেছিল, কারণ কাল রাতে অন্বেষা ঘুমায়ওনি। সায়নীর ধাক্কায় ঘুমের আলতো আবেশখানা কেটে যায়। চোখ খুলতেই অন্বেষা দেখে সায়নী তার মুখের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। আরে কি রে, তুই ঘুমিয়ে পড়লি নাকি? ওহ গড, তোকে নিয়ে আর পারি না মারি। এদিকে কোথায় আমরা প্রথমবার ফ্লাইটে উঠবো তার এক্সাইটমেন্টে থাকতে পারছি না, আর এদিকে তুই কিনা ওয়েটিং রুমে বসে সারের মতো ভোস ভোস করে ঘুমোচ্ছিস। চল তাড়াতাড়ি। আচমকা ঘুম ভাঙার অস্থিরতা কাটিয়ে অন্বেষা ভালো করে চোখ দুটো কচলে তাকায়। অনির্বাণ তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পাশে থাকা দীপও তাকিয়ে আছে বটে, তবে তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। চশমাটা নাকের ডগা থেকে চোখের কাছাকাছি এনে ও সায়নীকে বলে, হ্যাঁ রে, ঠিকই বলেছিস। প্রথমবার ফ্লাইটে উঠছি, এক্সাইটমেন্ট তো হওয়ারই কথা। তবে কি বলতো, ওয়েটিংয়ে বসে থেকে অকারণে এক্সাইটেড হলে ফ্লাইটে উঠে আসি আলাদা উত্তেজনাটা থাকবে না। তাই বলতে পারিস আমি আমার এক্সাইটমেন্টটা প্রিজার্ভ করছি, ওই হিট অফ দ্য মোমেন্টের জন্য। কথাটা শেষ করে একটা অমায়িক হাসিতে চারপাশটা ভরিয়ে দেয় অন্বেষা। সায়নী আর কিছু বলে না,
শুধু ওখান থেকে গজগজ করতে করতে বেরিয়ে যায়। আশেপাশে কোনো একজনের হৃদস্পন্দন হঠাৎই বেড়ে যায়, কিন্তু কিছু টের পাওয়া যায় না। লাগেজ চেকিংয়ের পর সকলের প্লেনে ওঠা হলো। অন্বেষা বসেছে জানলার ধারে, পাশে মা আর বাবা। তাদের সামনের সিটটায় বসেছে অনির্বাণ, সায়নী আর দীপ। যথাসময়ে ফ্লাইটটা টেক অফ করে। অন্বেষা যেন সম্মোহিতের মতো জানলা দিয়ে তাকিয়ে আছে। প্লেনটা ছাড়ার সময় বুকটা একটু ফাঁকা হয়ে গেছিল বটে, কিন্তু সামনের সিটে বসে থাকা সায়নীর চিৎকারের সামনে সেটা কিছুই না। ফ্লাইট টেক অফের পর সাথে সাথে দীপের হাতটা ধরে সায়নী এমন চিৎকার করেছিল যে এয়ার হোস্টেসকে পর্যন্ত দৌড়ে আসতে হয়েছিল। স্বাভাবিকভাবেই সায়নীর মা এসে ওকে বকে ঝুঁকে চুপ করায়। এরপর থেকে অনেকক্ষণ পরিবেশ শান্তই ছিল। মিনিট 10 পর একজন এয়ার হোস্টেস একটা বড় সড়ো ট্রলি নিয়ে এগিয়ে আসে, তাতে ভর্তি চকলেটস আর বিস্কুট। সায়নী চকলেট খেতে বড্ড বেশি ভালোবাসে, তাই ওর বাবা এক বাক্স চকলেট কিনলেন। যদিও কোনো মানেই হয় না বাইরে থেকে দ্বিগুণ দাম দিয়ে ফ্লাইটের ভেতরের জিনিসগুলো কেনার, তবুও মেয়ের শখ বলে কথা। বলা বাহুল্য, অন্বেষাকে চকলেট দেওয়ার কথা মাথাতেও আনেনি সায়নী। অনির্বাণ সায়নীকে বলছি যে তুই সবাইকে চকলেট দিলি না? চকলেট? কই, দিলাম তো। অন্বেষার কথা বলছিস? তা স্পষ্ট করে বললেই তো পারিস, নাকি এত হেয়ালি করিস কেন? ও চাইলেই দেব, ও তো আমার কাছে চাইনি, তাই আমিও। আচ্ছা আচ্ছা থাক, হয়েছে। বাপ রে, একটা সামান্য চকলেট নিয়ে এতটা বাড়াবাড়ি না করলেও পারিস। তোর প্রবলেমটা কি আমি মাঝে মাঝে বুঝতে পারি না। বলেই দীপের কাছ থেকে একটা হেডফোন নিয়ে নিজের এক কানে লাগায় সায়নী। জানলার দিকে ঘুরে আছে অনির্বাণ, তাকিয়ে আছে বাইরের দিকে। তার বাঁ হাতে সায়নীর দেওয়া দুটো চকলেট অত্যন্ত জোরে চেপে রেখেছে। অকারণেই যেন রাগ উঠছে অনির্বাণের। পেছনের সিটে বসে অন্বেষা শুনেছে সব। জানলার দিকে তাকিয়ে ডান হাত দিয়ে নিজের কুর্তির একটা প্রান্ত ধরে আছে ও। দাঁতে দাঁত চেপে অন্বেষা জানলার কাছে মাথা রাখে। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। অন্যদিকে অনির্বাণের হাতের চাপে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সায়নীর দেওয়া চকলেটগুলো। কেন জানি ওগুলো আর মুখে তুলতে ইচ্ছে করলো না ওর। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাদে ফ্লাইট থেকে নেমে গুয়াহাটি হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় সকলে। এয়ারপোর্ট থেকে 2টো গাড়ি করা হয়েছিল। সায়নী, দীপ আর অনির্বাণ একটা গাড়ির পেছনের সিটে বসে, অন্যদিকে অন্বেষা তার বাবা মায়ের সঙ্গে অন্য একটা গাড়িতে ওঠে। এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে প্রায় 8 ঘন্টা লাগলো। সন্ধে হয়ে এসেছে। তার মধ্যে কাল সকালে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার কথা, তাই আজ সবাই হোটেলে গিয়ে রেস্ট নেবে। হোটেল গ্রিন ভ্যালি, তার দোতলায় 4টে রুম বুক করা হয়েছে। হোটেলের ডিজাইনটা বেশ অন্যরকম। পাশাপাশি 2টো লবি। প্রথম লবির ধার দিয়ে সারি সারি ঘর, দ্বিতীয় লবি দিয়ে ব্যালকনি, 2টো লিফট, ছাদে ওঠার সিঁড়ি আর কয়েকটা স্টোর রুম। অন্বেষাদের রুমের বিপরীতে অনির্বাণদের রুম, পাশে থাকা সায়নীদের রুমদের বিপরীতে দীপদের রুম। অন্বেষাদের গাড়িতে অনির্বাণের মা আর বাবাও ছিল। বলা বাহুল্য, অল্প সময়ের মধ্যেই অনির্বাণের মা আর অন্বেষার মায়ের গল্প বেশ জমে উঠেছে। দুজনেই দুজনের ছেলে মেয়ের ভুল ধরতে পিছপা হন না। সারা রাস্তায় অন্বেষা ওর মা আর অনির্বাণের মায়ের বক বক শুনেছে। অন্বেষা মাঝে মাঝে বুঝতে পারে না যে ওর মা ওরা তো ভুল ধরে কী লাভ পায়। অন্যদিকে অনির্বাণের মাও কম যান না ছেলের ভুল ধরতে। যাই হোক, অন্বেষা সারাক্ষণ গাড়িতে বসে থেকে ওদের ব্যাচের মিস্টার পারফেক্ট অনির্বাণের দৈনন্দিন জীবনের ছোটোখাটো ভুল ত্রুটি শুনে মনে মনে বেশ হেসেছে। হোটেলে পৌঁছাতেই যে যার ঘরে ঢুকেছে। সকলেই ক্লান্ত, কাল সকালে আবার বেরোতে হবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে সকলে মিলে রিসেপশনে বসে গল্প গুজব করছে।
অন্বেষা কিছুক্ষণ একলা বসে থেকে উঠে যায়। বাবার কানে কানে কি যেন বলে। অন্বেষার বাবা মাথা নাড়িয়ে সম্মতিও দেয়। রিসেপশন থেকে সিঁড়ির দিকে পা বাড়ায় অন্বেষা। পেছন থেকে অন্বেষার মা বলে, বেশি দেরি করিস না কিন্তু তোয়া, তাড়াতাড়ি ঘুমোতে হবে। মা, বেশিক্ষণ থাকবো না, এই যাবো আর আসবো। সায়নী আর দীপ কোনো এক ইউটিউবারকে নিয়ে কথা বলে যাচ্ছে। মাঝে মাঝে টুকটাক কথা বলছে অনির্বাণ। এমন সময় অনির্বাণের বাবা বলেন, এই বাবাই, উপর থেকে মায়ের ফ্লাস্কটা নিয়ে আয় তো, গরম জলটা নিতে হবে। যেমন বলা অমনি কাজ। যদিও অনির্বাণ ওখান থেকে ওঠার বাহানাই খুঁজছিল, কেমন যেন একটা চাপা কৌতূহল কাজ করছে তখন থেকে। দোতলা থেকে ফ্ল্যাক্স নিয়ে নিচের রিসেপশনে আসেও। ইতিমধ্যে রীতিমতো চিন্তা শুরু হয়ে গেছে। দোতলার রুমগুলো দেখে এসেছে, সবগুলোই লক। তাহলে গেল কোথায় মেয়েটা? বাবার হাতে ফ্ল্যাক্সটা দিয়ে অন্বেষার মায়ের কাছে যায় অনির্বাণ। কাকিমা, বলছি যে অন্বেষা কোথায়? মানে আমি দোতলার রুমগুলো চেক করলাম, সবই লক। অচেনা জায়গা গেল কোথায়? দেখ গিয়ে, নিশ্চয় লবির বারান্দায় দাঁড়িয়ে আছে। ওর ছোট থেকে এরকম অভ্যেস, বুঝলি? ঘুমানোর আগে একটু ছাদে হাঁটাহাঁটি করে। এখানে বারান্দায় আছে হয়তো। এবার একটু ইতস্তত হয় অনির্বাণ। সায়নী ওর দিকে আর চোখে তাকিয়ে আছে। ও, তাহলে হবে হয়তো। আমি না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম আর কি। বলে অন্বেষার মা আবার গল্পে যোগ দেয়। অনির্বাণ এসে সায়নীর পাশে বসে, আর বসতেই সায়নী বলে, আজকাল সবার খুব চিন্তা না তোর? হেলান ছেড়ে উঠে পড়েছে অনির্বাণ। ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে আছে সায়নী। অন্যদিকে পাশে বসে মুচকি মুচকি হাসছে দীপ। কোনো কথা না বলে উঠে দাঁড়ায় অনির্বাণ। মা, আমি রুমে যাচ্ছি, মাথাটা ব্যথা করছে। বলে সিঁড়ির দিকে পা বাড়ায় সে। মাথা ব্যথা মাই ফুট। আমিও দেখছি তুই কতক্ষণ আমাকে ইগনোর করিস। আরে তুই এসব ছাড় তো, মাথা ব্যথা করছে তো বেচারার। হ্যাঁ তুই শোন, এসব কথা বাদ দে। এই গেমটা খেলেছিস? আরে এইটা ভালো রেটিং রয়েছে কিন্তু, এডিটার চয়েস যাকে বলে। দোতলায় উঠে রুমে ঢুকতে যাবে অমনি থমকে যায় অনির্বাণ। দরজাগুলো যথারীতি লক। তার মানে অন্বেষা এখনও আসেনি। কি করছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে মেয়েটা? কেমন একটা উত্তেজনা হচ্ছে ওর। দ্বিতীয় লবির দিকে পা বাড়ায় অনির্বাণ। লবি দিয়ে কিছুটা গিয়ে একটা কাচের দরজা, এখন খোলা। তার পাশেই বারান্দা। অনির্বাণ বারান্দায় পৌঁছলো। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে অন্বেষা, কানে হেডফোন। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর তাতেই ক্রমশ এলোমেলো হয়ে যাচ্ছে অন্বেষার এক মাথা কালো ঘন খোলা চুল। রেলিংয়ে হেলান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে অন্বেষা। কিছুটা এগিয়ে এসেছে অনির্বাণ। না, এগোনোর তো কথা ছিল না ওর। ও তো মনে মনে ভেবেছিল দরজা থেকে দেখেই রুমে চলে যাবে। আসলে অন্বেষা আদেও বারান্দায় আছে কিনা সেটাই তো দেখবে শুধু। তাহলে অন্বেষার কাছ থেকে হাত দুয়েক দূরত্বে এসে দাঁড়ায় অনির্বাণ। অন্বেষা একটা কান থেকে হেডফোন খুলে তাকায় তার দিকে। কি রে, তুই এখনো ঘুমোসনি? জিজ্ঞেস করে অন্বেষা। কি সাবলীল গলার স্বর অন্বেষার, যেন ওরা কত দিনের পরিচিত। পরিচিত তো বটেই, কিন্তু বন্ধু বলা যায় কি? না না, যাচ্ছিলাম ঘুমাবো আর কি, বলে অনির্বাণ। ওর গলায় দ্বিধার স্বর। একগাল হেসে অন্বেষা বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাকিমা বলছিল তুই নাকি সকালে ঘুম থেকে উঠতে দেরি করিস। কাল কিন্তু সকাল সকাল মন্দিরে যেতে হবে। সে একটু উঠতে দেরি হয়ে যায়। যাই তাহলে, হ্যাঁ, গুড নাইট। তারপর আবার অনির্বাণের থেকে মুখ ফিরিয়ে রাস্তার দিকে তাকায় অন্বেষা। অনির্বাণ পেছনে ঘুরে হাঁটতে শুরু করে।
মনে মনে অবাক হয় অনেকটা। ওদের ব্যাচের মিস্টার পারফেক্ট অনির্বাণ ব্যানার্জি যেমন পড়াশোনায় তেমনই খেলাধুলোতেও দুর্দান্ত। ওদের স্কুলের ভলিবল টিমের ক্যাপ্টেন, প্রতি বছর স্কুলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে, প্রত্যেকটা স্কুল টিচারের পছন্দের স্টুডেন্ট, পাশাপাশি বন্ধু মহলেও অত্যন্ত জনপ্রিয়, দারুণ মিশুকে ছেলে। আর ওদের ব্যাচের প্রায়ই মেয়েরা অনির্বাণ বলতে পাগল। এমন প্রতিভা, অমায়িক চেহারা, ভদ্রতাবোধ, স্বাভাবিকভাবেই অনির্বাণকে ওদের ব্যাচের মিস্টার পারফেক্ট উপাধিটা এনেই দেয়। আজ অবধি অনির্বাণের মনে পড়ে না সে কোন মেয়ের সাথে যেচে কথা বলেছে কিনা, যদিও সায়নী বাদে, কিন্তু অনেক মেয়েরাই প্রায়ই অনির্বাণের সাথে কথা বলতে কিংবা সামান্য বন্ধুত্ব করতে এসেছে। অনির্বাণের আপত্তি না থাকলেও সায়নী তাদের কড়া হাতে দমন করে এসেছে। সায়নীর মতে অনির্বাণ শুধু তার, সায়নী ছাড়া অন্য কোনো মেয়ের সাথেই তাই কথা বলা যাবে না। অবশ্য সায়নী ব্যতিক্রম, সে সবার সাথে কথা বলতে পারবে। এককালে সায়নীর এই ওভার প্রোটেক্টিভ ভাবটা বেশ ভালো লাগতো অনির্বাণের, কিন্তু যখন ছোট ছোট বিষয়ে ভুল ধারা, ঝগড়া ও অকারণে বাড়াবাড়ি শুরু করা, তখন যেন এই ওভার প্রোটেক্টিভনেসটাই বেশ অসহ্য হয়ে উঠেছে অনির্বাণের কাছে। আর এখন তো সায়নী আশেপাশে থাকলে কেমন একটা দম বন্ধ লাগে। আচার আচরণের সাথে অনির্বাণের চিন্তা শক্তিকেও নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চায় সায়নী। হোটেল রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে অনির্বাণ। মাথাটা এবার সত্যি হালকা হালকা ব্যথা করছে। ব্যাগ থেকে ভিক্স বার করে মাথার দুপাশে লাগিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। অন্বেষাকে যতই কাছ থেকে দেখছে ততই যেন আরও অবাক হচ্ছে। এত মেয়েদের অ্যাটেনশন পেয়ে অভ্যাস ওর। অন্বেষার জায়গায় অন্য মেয়ে থাকলে এতক্ষণে অনির্বাণের সাথে নিশ্চয়ই আরও কথা বলতো, কিন্তু টিউশন ব্যাচে সামান্য অ্যাটেনশন পাওয়ার এই ব্যাপারটাই কি ওর মধ্যে একটা গড কমপ্লেক্স তৈরি করেছে? অথচ অনির্বাণ আজ প্রথম সায়নী বাদে অন্য মেয়ের সাথে পড়াশুনো ছাড়া যে কথা বলল, তাও কতটা সঙ্গত, কতটা শান্ত অন্বেষা। আদেও অন্বেষার আসল পরিচয়টা কি? টিউশনে চুপ করে বসে থাকা সাধারণ মিডিওকার মেয়ে, নাকি অন্য কিছু, এমন কিছু যা কখনো কেউ খুঁজে দেখার চেষ্টা পর্যন্ত করেনি? ঘড়িতে তখন সকাল 6:30। অনির্বাণ রুম থেকে ফ্লাক্স নিয়ে বেরোয়। রিসেপশনের একটা ওয়েটারকে ফ্লাক্সটা দিয়ে গরম জল দিতে বলে। ওয়েটারটা এসে ফ্লাক্স নিয়ে চলে গেল। একটা সোফায় এসে বসে সে। এখনও ঘুমের রেশ কাটেনি, চোখ দুটো জ্বলছে, কয়েকটা পায়ের শব্দ। হোটেলের দরজা দিয়ে কারা যেন ঢুকছে। এত সকালে কি এলো রে বাবা? তাকায় অনির্বাণ। অন্বেষা আর ওর বাবা এসে দাঁড়িয়েছে। স্বভাবতই অবাক হয় সে। অন্বেষা ট্রাকস্যুট আর স্পোর্টস শু পরে আছে। অনির্বাণকে দেখে একগাল হেসে বলল, গুড মর্নিং। আরে গুড মর্নিং। অন্বেষা এসে সোফার পাশে বসে। হাঁপাচ্ছে সে। কি রে, তুই এখানে যে? এই তো মায়ের জন্য গরম জল নিতে এলাম। তুই আর কাকু কোথায় গিয়েছিলি এত সকালে? এতক্ষণ মাথা নিচু করে রেখেছিল অন্বেষা। অনির্বাণের প্রশ্ন উঠে আসে। অন্বেষা উঠে বসায়। অনির্বাণ লক্ষ্য করে ওর মুখটা লাল হয়ে উঠেছে। আরে এতদিন পর ঘুরতে এলাম বলে কথা, তাই আশপাশটা একটু দেখতে গিয়েছিলাম। এখানে কিছুটা গিয়ে একটা পার্ক আছে, বেশ সুন্দর। আসার সময় রাস্তা ফাঁকা থাকায় আমি আর বাবা একটু রেস্ট করছিলাম আর কি। এতক্ষণে ওয়েটার ফ্ল্যাক্স দিয়ে গেছে। অনির্বাণ ফ্ল্যাক্সটা হাতে তুলে বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না ঘরে যাই, হ্যাঁ, জলটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। সকাল 9:30টার মধ্যে সকলে স্নান টান করে রেডি হয়ে রিসেপশনে চলে এলো। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়ে গেছে। এতক্ষণে খালি পেটে সকলেরই অবস্থা কাহিল। সায়নী মন্দির থেকে বেরিয়ে রীতিমতো চিৎকার শুরু করে দিয়েছে। অন্বেষা কাছে গিয়ে পকেট থেকে একটা স্নিকার্স বার করে দিল।
ইচ্ছে না থাকলেও সেটা নিয়ে নেয় সায়নী। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। বিকেলবেলায় ব্রহ্মপুত্র নদ দেখতে যাওয়া হয় সকলে মিলে। সেখান থেকে টুকটাক সাইট সিন দেখে হোটেলে ফেরা। আজ সারাদিন প্রচুর ছবি তোলা হয়েছে। অন্বেষা ছবি তুলতে বড্ড ভালোবাসে। ওর ডিএসএলআরটাও নিয়ে এসেছে ট্যুরে। হোটেলে ফিরে নিজের রুমে বসে সায়নীর সাথে ছবিগুলো দেখছে সে। কিছুক্ষণ পরে সায়নী উঠে নিজের রুমে চলে যায়। অন্বেষা ক্যামেরা বন্ধ করে বারান্দার দিকে পা বাড়ায়। আজ বেশিক্ষণ বারান্দায় দাঁড়ায়নি সে। মিনিট 10 পরে রুমে ঢুকতে যাবে, অমনি অনির্বাণের সাথে দেখা। অনির্বাণ রিসেপশন থেকে গরম জল নিয়ে রুমে ঢুকছে। আসলে অনির্বাণের মায়ের শ্বাসকষ্টের ধাত, তাই সকাল রাত্রি গরম জল খেতে হয়। একটু হেসে অন্বেষা রুমে ঢুকবে, অমনি থমকে যায়। সায়নীর রুমের দরজা খোলা, সেখান থেকে হাসাহাসির শব্দ আসছে। কথাগুলো লবি পর্যন্ত শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই অনির্বাণটা তো চুপচাপ আছে কেন রে? কী ব্যাপার, তোকে ইগনোর করছে নাকি? ওর সাহস আছে যে আমাকে ইগনোর করবে? সেও বটে, কিন্তু যাই বল, তোর ওই অন্বেষা বান্ধবীটা কেমন যেন, বড় উইয়ার্ড। আরে হ্যাঁ রে, জানি, একটা ফোটাও মজা করতে পারে না। দেখে মনে হয় যেন কত সিরিয়াস, কত বিজ্ঞ জ্ঞানী। ওইদিকে পড়াশোনায় তো লবডঙ্কা। বাবা যে কেন ওদের ট্যুরে নিয়ে এলো কে জানে। আমি আগে জানলে নিষেধই করতাম। যাই হোক, এখন আর কি বা করা যাবে। তা ও কি কোনো রিলেশনশিপে আছে নাকি? না না, পাগল নাকি? ওকে আবার কে পাত্তা দেবে? ও তো কোনো ছেলের সাথে কথাই বলে না। আর আমারও না ওর সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলতে জাস্ট গাটা জ্বলে যায়। যত সব আদিক্ষেতা। নেহাত মা বাবার সামনে কিছু বলতে পারি না, না হলে ওই ব্যাকডেটেড ব্যাক বেঞ্চার কি আমাদের পাশে বসারও যোগ্যতা রাখে? যা বলেছিস। লবিতে নিজের রুমের দরজার হাতল শক্ত করে ধরে থাকা অন্বেষা এবার অনির্বাণের দিকে তাকায়। অন্বেষার মুখে কোনো প্রকার ভঙ্গিমা নেই যেন। খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে অনির্বাণ। এরপর অন্বেষা মাথা নিচু করে রুমে ঢুকে যায়। সেদিন রাতে ঠিক করে ঘুমও হয়নি অনির্বাণের। সারা রাত খালি অন্বেষার শূন্য চাহনিটার কথা মনে পড়ে যাচ্ছিল অজান্তেই। পরের দিন সকালে সাইট সিন দেখতে যাওয়া হলো। সেখান থেকে দুপুরে হোটেলে ফেরা। সারাদিন ধরে অন্বেষাকে লক্ষ্য করেছে অনির্বাণ। কই কোথাও কিছু আলাদা নেই তো। মেয়েটা ঠিক যেন আগের মতোই আছে, যেন কিছুই হয়নি। বিকালে লঞ্চে ঘোরার কথা, রাতটা কাটানো হবে লঞ্চেই। তার জন্য হোটেল থেকে বের হচ্ছে সকলে। হোটেল থেকে লঞ্চের ঘাটে যেতে 8 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগবে। তাই এবারও 2টো গাড়ি করা হয়েছে। যথারীতি প্রথম গাড়ির পেছনে সায়নী আর দীপ উঠে বসেছে। হোটেলের দরজা থেকে বেরোতেই সায়নী হাত নেড়ে ডাকে। প্রথম গাড়িটার পেছনের দিকে এগিয়ে যায় অনির্বাণ। বল, কিছু বলবি? কিছু বলবি মানেটা কি? সায়নীর ঝাঁঝালো গলা শোনা যায়। আজ তোদের সাথে যেতে পারবো না, মায়ের সাথে যাব। বলে আর কোনো উত্তরের অপেক্ষা করেনি অনির্বাণ। সায়নীও আর কোনো কথা বলতে পারেনি। অনির্বাণ দ্বিতীয় গাড়িটার মাঝের সিটের দরজাটা খোলে। অমনি অনির্বাণের মা বলে, কিরে বাবাই, তুই যে ওই গাড়িতে উঠিসনি? না, আসলে ওখানে 3 জনে বসলে এত চাপাচাপি হয় না। তোর বাবার সামনে বসলে যেতে অসুবিধে হবে, বুঝলি? আর তাহলে তুই এক কাজ করগে, যা তুই পিছনে বসে যা। আচ্ছা ঠিক আছে। বলে অনির্বাণ গাড়ির দরজাটা খোলে। একটু চমকে ওঠে অন্বেষা। ও, তুই এখানে বস। আমি ভাবলাম তুই ওই গাড়িতে যাবি। গাড়ি চলতে শুরু করে। অন্বেষা পাশের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চারিদিকটা কতটা সবুজ। গাড়িতে একটা পুরনো হিন্দি গান বাজছে। অন্বেষার 2 চোখ জানলায় থাকলেও
সে ভালোভাবে বুঝতে পারছে যে অনির্বাণ ওর দিকে তাকিয়ে আছে। অস্বস্তি কাটিয়ে অনির্বাণ বলল, তুই ঠিক আছিস? ও মা, কেন থাকবো না শুনি? না মানে কাল রাতে যা ঘটলো ব্যাপারটা, তারপর আমারই নিজেরই কেমন বাজে লাগছিল, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা অনির্বাণ, তোর কি মনে হয় সায়নী আর দীপের কথায় আমার কিছু যায় আসে? আই এম নট দ্যাট ইজি মাই ফ্রেন্ড। হ্যাঁ, তবে মানুষের মন বলে কথা, দুঃখ হওয়াটা তো স্বাভাবিক। এতকাল দুঃখ হতো, তখন প্রচুর সময় নষ্ট করেছি রে এগুলো নিয়ে, তবে এখন আর করি না, এই আর কি। কথাটা শেষ করে হেসে দেয় অন্বেষা। জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে চোখটা বন্ধ হয়ে আসে অন্বেষার। অনির্বাণ ব্যাগ থেকে একখানা বই বার করে পড়ছে, আর কিছুক্ষণ পর গাড়ি এসে থামে লঞ্চ ঘাটে। অন্বেষা নিঃশব্দে চোখ বন্ধ করে রেখেছে। গাড়ি থামায়, পেছনের দরজা খোলে ড্রাইভার। এই অন্বেষা, আমরা পৌঁছে গেছি। অন্বেষা চমকে ওঠে। আমরা পৌঁছে গেছি? এই দেখ, চোখটা লেগে গিয়েছিল। হ্যাঁ চল চল তাড়াতাড়ি। আচ্ছা তুই এগো, আমি আসছি। চশমাটা পরে ব্যাগটা গুছিয়ে নামতে যাবে, অমনি ওর পায়ের কাছে পড়ে থাকা জিনিসের চোখ আটকে যায় অন্বেষার। অনির্বাণ গাড়ি থেকে নেমে লাগেজগুলো নিয়ে সামনে এগোতে থাকে। যেতে যেতে হঠাৎই হেসে ফেলে সে। অন্বেষা অবশ্য সেটা দেখতেও পায়নি। কিছুক্ষণের মধ্যে সকলে মিলে লঞ্চে ওঠা হলো। আজ সারা রাত ব্রহ্মপুত্র নদের ওপর লঞ্চ করে ঘোরা হবে। লঞ্চখানা বেশ বড় সড়ো, দোতলা, আবার নিচে ঘুমানোর জায়গা। গোটা লঞ্চটা ডিম লাইট আর টুনি বাল্ব দিয়ে সাজানো। দোতলায় বার আর ডান্স ফ্লোর রয়েছে। চারজনের মা এক জায়গায় বসেছে, বাবারা সব উপরের তলায়, আর অনেক লোকজন রয়েছে লঞ্চে। গম গম করছে চারিদিক। অন্বেষা লঞ্চের গা ঘেঁষে থাকা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। একটা ফুল হাতা ফ্লোরাল গাউন পরেছে সে। হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে সামনের দিকে এগিয়ে আসে সায়নী। কি রে, তোর ঠান্ডা লাগছে না? সায়নী একটা 3/4 জিন্স আর টপ পরেছে। গুয়াহাটির ওয়েদারটা এমনিতেই ঠান্ডা, তার মধ্যে আবার থেকে থেকে নদীর চারপাশে ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। হাতে ধরা কাচের গ্লাসে চুমুক দিয়ে সায়নী বলে, উল্টো পাল্টা কথা বলে সিচুয়েশনটা ঘোরানোর চেষ্টা করিস না। কি বলতে চাইছিস? বাবা, এমন করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। সত্যি করে বল তো, তুই বলেছিলিস না অনির্বাণকে তোর সাথে গাড়িতে উঠতে? একটু থমকে যায় অন্বেষা। কি বলছে কি সায়নী ওকে? কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা গুছিয়ে অন্বেষা বলে, দেখ সায়নী, তোর কি আর কোনো কাজ নেই? এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে তুই এসব কি যাতা বলছিস? আর শোন, আমি না তোর মতো কে কোথায় বসবে না বসবে এসব নিয়ে এত ভাবি না রে, অত সময় নেই আমার। তাই প্লিজ তুই এসব ভাবনা তোর কাছেই রাখ, কেমন? স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ সায়নী। সে অন্বেষাকে 4টে কথা শোনাতে এসেছিল, এদিকে সেটা ব্যাকফায়ার হয়ে যাওয়াতে পরিস্থিতি সামলে উঠতে অসুবিধা হচ্ছে ওর। তাই দাঁতে দাঁত চেপে সায়নী বলে, দেখ, তুই যা ইচ্ছে তাই ভাব, আই ডোন্ট কেয়ার। খালি এইটুকু মনে রাখ, অনির্বাণের আশেপাশে যেন তোকে আর না দেখতে পাই। ও তাই নাকি? তা অনির্বাণের মায়ের পোস্টে কবে থেকে জয়েন করলি তুই? কই বলিসনি তো। সায়নী ততক্ষণে রাগে ফুঁসছে। অন্বেষাকে একটা চড় মারার জন্য এক পা এগোতে গেছে যেই, অমনি পেছন থেকে ওর হাতটা যেন চেপে ধরল কেউ। অনির্বাণ এসেছে। দীপ তখন পাশে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ ওরা লাঞ্চের ওই পাশটাই ছিল। এক ঝটকায় সায়নী নিজের হাতটা ছাড়িয়ে নেয় অনির্বাণের কাছ থেকে। কোন সাহসে তুই আমার হাত ধরেছিস? ব্যাক অফ! হাতটা সাথে সাথে ছেড়ে দেয় সে। শ্যাম, কি ব্যাপারটা কি তোর? এত রেগে আছিস কেন? ঘুরতে এসে এসব না করলেই নয়।
ঠান্ডা স্বরে বলে অনির্বাণ। সাথে সাথে দীপ বলে, কিরে তুই ঠিক আছিস তো? আর তোকে বলি ভাই, এত জোরে হাতটা কেউ চেপে ধরে? তোর হাতের পুরো ছাপটা পড়ে গেছে মাইরি। সায়নীর চোখটা ছলছল করে উঠল। তার থেকেও বেশি রাগ ওঠে তার। ছোটবেলা থেকে প্রচণ্ড রকমের নাক উঁচু সায়নী, অসম্ভব দেমাগ। নিজের অপমান সে কোনোভাবেই সহ্য করতো না। অন্যদিকে ঘটনার আকস্মিকতায় হতভম্ব অন্বেষাও। আসলে অনির্বাণ যে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা সে ভাবতেই পারেনি। কিছু তাই বলতে পারে না সে, কারণ অন্বেষা জানে এখন কিছু বললে হিতে বিপরীত হবে। দীপের হাত ধরে টানতে টানতে ওকে উপরে নিয়ে চলে যায় সায়নী। অনির্বাণ লঞ্চের রেলিং ধরে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। অন্বেষা এবার গিয়ে তার মায়ের পাশে বসে। প্রায় রাত্রি 10:30 বাজতে চলল। দোতলায় এতক্ষণে গান বাজনা চালু হয়ে গিয়েছে। দীপ আর সায়নী যদিও অনেক আগেই উপরে চলে গিয়েছিল, অবশ্য যাওয়ার আগে মায়েদের কাছ থেকে পারমিশন নিয়েই গেছিল তারা। অন্বেষা কেবিনের দিকে পা বাড়ায়। লঞ্চের অন্য দিকের এই জায়গাটা এখন ফাঁকা। বেশিরভাগ লোকই হয়তো উপরে নয়তো নিচের কেবিনে। সিঁড়ি দিয়ে নামতে যাবে অমনি থেমে যায় অন্বেষা। ওটা কি ঠিক দেখছে ও? অনির্বাণ লঞ্চের একেবারে শেষের সোফাটার এক কোনায় বসে আছে সে। মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না বটে, কিন্তু জামার সবুজ আর কালো রঙটা চিনেছে সে। দুই হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে। কিন্তু কেন? কারণ প্রায় আধ ঘন্টা আগেই ডিনার শেষ হওয়ার সাথে সাথেই অনির্বাণ মাথা ব্যথার নাম করে কেবিনে শুতে চলে গিয়েছিল। কয়েকটা সিঁড়ি নেমে গেলেও কি মনে হতে আবার উঠে আসে অন্বেষা। অনির্বাণের সামনে এসে দাঁড়ায়, কাঁধে একটা হাত রাখে। অনির্বাণ মুখ থেকে হাত সরিয়ে তাকায়। ও তুই? বা হাতে থাকা জলের বোতলটা এগিয়ে দেয় অন্বেষা। এরপর পাশে বসে। একটু জল খা, ভালো লাগবে। না না, ঠিক আছে। অন্বেষা লক্ষ্য করে অনির্বাণের দু চোখ লাল হয়ে আছে। তার মানে একটু আগে নিশ্চয়ই ও কেঁদেছিল। আমাকে কি ভাবিস তুই? ঠিক আছিস বললেই হলো? আমি যাদেরকে ভালোভাবে চিনি তাদেরকে একবার দেখলেই বলে দিতে পারি তারা ভালো আছে কি নেই। কিন্তু আমাকে তো তুই ভালোভাবে চিনিস না। তাহলে তাহলে কিভাবে বলছিস যে আমি এখন কেমন আছি? 6 বছর ধরেই সায়নীর বান্ধবী আমি। 6 বছর ধরে তোদের দেখছি। হয়তো তোর সাথে কোনোদিনও অফিসিয়ালি বন্ধুত্ব হয়নি, তাও একটা মানুষকে 6 বছর ধরে দেখলে আসলে খানিকটা চেনা যায়। বুঝলেন মিস্টার পারফেক্ট? আর তোদের মিস্টার পারফেক্ট না ছাই, এসব না শুনতেই ভালো লাগে জানিস তো। কি হয়েছে আমাকে বলতে পারিস? লঞ্চে ওঠার পরই তোর আর সায়নীর মধ্যে কি হয়েছিল? আপনার গার্লফ্রেন্ড আমাকে হুমকি দিতে এসেছিল যেন আমি আপনার থেকে দূরে থাকি। ও তাহলে তুই এখন আমার পাশে বসে আছিস যে? অন্বেষা এবার উঠে দাঁড়ায়। তুই নিজেই যখন চাস না যে আমি এখানে থাকি, তাহলে আমি যাচ্ছি। একজন সামান্য বন্ধু হিসেবেই সাহায্য করতে চেয়েছিলাম আমি, অন্য কোনো মোটিভ ছিল না রে। এইটুকু বলে সামনের দিকে এগিয়ে যায় অন্বেষা। অনির্বাণ অন্বেষাকে থামানোর জন্য হাত বাড়ায়, কিন্তু অন্বেষা তার অনেক আগেই তার হাতের নাগালের বাইরে চলে গেছে। পরের দিন সকালে হোটেলে ফিরে আবার কিছু লোকাল সাইট সিন দেখতে যাওয়া হয়। সর্বক্ষণ জুড়ে অন্বেষা তার সর্বোচ্চভাবে চেষ্টা করেছে যাতে অনির্বাণকে এড়িয়ে যাওয়া যায়। গা গুলোচ্ছে বলে পেছনের সিট থেকে সামনে এসে জানলার ধারে বসেছে। অনির্বাণ পাশে এসে দাঁড়ালে সেখান থেকে সরে গিয়েছে নিঃশব্দে। অনির্বাণ বারবার চেষ্টা করছে অন্তত একবার যদি কথা বলা যায়, কিন্তু না, সুযোগ দেয়নি অন্বেষা।
বিকেলে ওদের হোটেল চেক আউট করার কথা। এখান থেকে গাড়ি করে শিলং যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে, তাই দুপুরের মধ্যে হোটেলে ফিরে যে যার ব্যাগ গোছাতে ব্যস্ত। শেষবারের মতো অন্বেষা এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। আজই ওদের এই হোটেলের শেষ দিন। অনির্বাণ এসেছে বারান্দায়। অন্বেষা বুঝেছে সেটা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া উঠেছে চারপাশটায়। হাওয়ায় অন্বেষার চুলগুলো উড়ছে। অন্বেষা কান থেকে হেডফোনটা খুলে মাথা নামিয়ে অনির্বাণের পাশ দিয়ে চলে যায়। অন্বেষা ইচ্ছে করেই অনির্বাণের সাথে সম্ভাব্য চোখাচোখিটা এড়িয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে থেকে কিছু বলতে পারে না অনির্বাণ, বলার সময়ই পায়নি। শুধু যাওয়ার সময় অন্বেষার চুলগুলো অনির্বাণের গালের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায়। অনির্বাণ রেলিংয়ে হেলান দিয়ে বারান্দার উপরে বসে পড়ে। অনির্বাণের হার্টবিটটা হঠাৎ করেই প্রচণ্ড রকম বেড়ে গেছে। শিলংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে পেরিয়ে রাত্রি। এবার অনির্বাণ সায়নীর সাথে বসেছিল। অন্বেষা অন্য গাড়িতে একা। শিলংয়ে একই হোটেলে 4টে রুম পাওয়া যায়নি। পাশাপাশি দুটো হোটেলে দুটো করে রুম নেওয়া হয়েছে। প্রথমটা হোটেল অর্কিড, দ্বিতীয়টা হোটেল ডেব্রেক। অন্বেষাদের গাড়ি এসে পৌঁছাতে প্রথম হোটেলে ওরা আর অনির্বাণরা চেক ইন করে। গোটা ব্যাপারটাই যদিও সকলকে ফোনে জানানো হয়। এই হোটেলের একটা লম্বা রাস্তা জুড়ে 2 দিকে রুম আর ঠিক সোজা গিয়ে একটা বিরাট বড় মাপের ব্যালকনি সহ বসার জায়গা। সমস্ত লাগেজ রুমে রেখেই অন্বেষা দৌড়ে যায় সেখানে। ব্যালকনিটার ঠিক ওপাশেই মেন রোড, তার অপর দিকে হালকা গোলাপি রঙের ফুল গাছ। এইগুলো এখানকার আঞ্চলিক গাছ। দেখতে খানিকটা জাপানের চেরি ব্লসম গাছের ছোট অবয়ব। এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়াইল্ড চেরি। কি মায়াবী, যেন মনে হয় অনন্তকাল তাকিয়ে থাকি। অন্বেষারা দোতলায় রুম নিয়েছে। প্রতি তলাতেই একই রকম ব্যালকনি রয়েছে। এখন মরশুম চলছে, তাই বেশিরভাগ রুমই তাই বুক। অন্বেষা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকাকালীন সায়নীদের গাড়ি এসে নিচে দাঁড়ায়। পেছনের সিট থেকে সায়নী, দীপ আর অনির্বাণ নামে। গাড়ি থেকে নেমে সায়নী দীপকে নিয়ে রাস্তার ওপাশে গিয়ে দাঁড়ায়। অনির্বাণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উপর থেকে ওর মুখটাও দেখা যাচ্ছে না ঠিক মতো। সায়নীর বাবা এসে অনির্বাণকে রুম নাম্বার বলে দেন। অনির্বাণ উপরে উঠে আসে। অন্বেষা এখনও ব্যালকনিতে দাঁড়িয়েই আছে। অনির্বাণ এসে নিঃশব্দে রুমে ঢুকে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে বসে আছে অন্বেষা। গুয়াহাটির থেকে শিলংয়ে বেশি ঠান্ডা, তাই মাফলার জড়াতে হয়েছে। রুম থেকে বেরিয়ে অনির্বাণ বাইরে আসে। ব্যালকনিতে এসে অন্বেষার পাশে বসে। অন্বেষা সামনের দিকে তাকিয়ে আছে। গোলাপি গাছগুলোকে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। নিকষ কালো আকাশের নিচে জ্বলজ্বল করছে গাছগুলো, যেন আকাশের তারায় তাদের গোলাপি ছটার স্নিগ্ধ আভায় চারিদিকটা সাজিয়ে রেখেছে। অনির্বাণ মাথা নিচু করে বসে আছে। এবার প্রথম স্তব্ধতা ভাঙে অন্বেষা। কি রে, কিছু হয়েছে? মুড অফ মনে হচ্ছে। অনির্বাণ কিছু বলে না, ঠায় তাকিয়ে আছে নিচের দিকে। আবার অন্বেষা বলে, আই গেস তাহলে কিছু বলার নেই তোর। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার সাথে তো তোর কথা বলাই বারণ। অন্বেষা এবারও উঠে দাঁড়িয়েছে। সবে মাত্র পাটা বাড়াতে যাবে অমনি অনির্বাণ অন্বেষার ডান হাতটা চেপে ধরে। অন্বেষা পেছনে ঘুরে তাকায়নি। খুব জোরে যে অনির্বাণ তার হাতটা চেপে ধরেছে তাও নয়। হাত ছাড়িয়ে চলে যাওয়াই যায়, কিন্তু ওর হাত ধরার মধ্যে কোথাও যেন একটা ক্লান্তির ছাপ স্পষ্ট। শুধু অনির্বাণের কথাগুলো তার কানে আসে। অন্বেষা, আমি আমি আর পারছি না। আমি জাস্ট পারছি না। আমারও তো একটা লিমিট আছে নাকি? আমি আর কত সহ্য করবো বলতো? প্লিজ যাস না, প্লিজ। শেষের কথাগুলো বলতে গিয়ে অনির্বাণের গলাটা যেন কেঁপে উঠল। অন্বেষা পেছনে ঘুরে তাকায়। অনির্বাণ এক হাত দিয়ে অন্বেষার হাতটা ধরে আছে, আর আরেক হাত দিয়ে 2 চোখ ঢেকে রেখে হালকা কাঁপছে।
অনির্বাণের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তার গলা বেয়ে অবাধ্য চোখের জল পড়ে যাচ্ছে। অন্বেষা এসে অনির্বাণের কাছে বসে। ইটস ওকে, কান্নাটা বেরিয়ে যেতে দে। যত ভেতরে একে চেপে রাখবি ততই কষ্ট দেবে। না রে, না রে অন্বেষা, আমার সবটা শেষ হয়ে গেছে। তুই তুই বুঝতে পারছিস না, আমার ভালোবাসা, আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার কিচ্ছু বাকি নেই আর, কিচ্ছু না। শেষের কথাগুলো বলতে বলতে একটা হতাশার রেশ যেন গ্রাস করলো অনির্বাণকে। অন্বেষা তাকায় তার দিকে। আমি যতদূর বুঝতে পারছি আজ গাড়িতে আসার সময়ই কিছু হয়েছে, তাই না? হয়েছিল, অনেকদিন ধরেই হয়েছিল, তবে আজ আজ সবটা শেষ হয়ে গেছে রে। সায়নী ব্রেকআপ করে নিয়েছে আমার সাথে, আর আর ও বলল ও ও দীপকে ভালোবাসে। আর কি বললো? দীপকে ভালোবাসে। এই, তুই তুই অবাক হলি না একটু? না, মানে তুই কি জানতিস? না, তুই কি জানতিস এমনটা হবে? তুই ক্লাস 9-এর ফাইনালে 1 থেকে 10-এর মধ্যে ছিলিস, ঠিক তো? আর সেবারই সায়নী আমাদের স্কুলে 3rd হয়েছিল। তারপর থেকে ওর ব্যবহার শুধু আমার প্রতিই না, বরং তোর সাথেও খারাপ হয়েছিল। সে বছর দীপ তোদের স্কুলে 2nd হয়েছিল, রাইট? হ্যাঁ। অনির্বাণ উঠে দাঁড়িয়েছে। এক পা এগোতে গিয়েই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। অন্বেষা ছুটে এসে তাকে ধরে, আর একটু হলে পড়েই যেত অনির্বাণ। কাঁপা কাঁপা স্বরে বলে, জানিস, যখন তোদের স্কুলে এক্সাম চলছিল তখন আমার ওকে ফোন করা বারণ ছিল, অথচ আমার ফাইনালের আগের দিন পর্যন্ত ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে হয়েছে আমাকে। বলে থামাসনি কেন ওকে? এত অন্ধভাবে ভালোবাসতে নেই, জানিস তো? বেশি আঘাত লাগে, আর গভীর ক্ষত সারতে সময় নেয়। হ্যাঁ, আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু কি করব, আমি তো ওকে ভালোবাসি। কথাটুকু শেষ হওয়ার সাথে সাথে অন্বেষা তার ডান হাত দিয়ে অনির্বাণের গালে ঠাস করে একটা চড় মারে। অনির্বাণ মুখটা নিচু করে দেয়, হালকা কাঁপতে থাকে। কয়েক সেকেন্ড থেমে অন্বেষা অনির্বাণের শার্টের কলারটা শক্ত করে ধরে। অনির্বাণ কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে অন্বেষা বলে, কোনটাকে ভালোবাসা বলিস তুই? ঠিক কোনটাকে? সারাদিন তোর মতের বিরুদ্ধে তোকে কন্ট্রোল করা, তোকে না, তোর প্রতিভাকে পছন্দ করা, আর তারপর যখন সব কাজ শেষ তখন তোকে কালিহীন কলমের মতো ছুঁড়ে ফেলে দেওয়া। না না, ঠিক কোনটাকে বল, বল কোনটাকে তুই বলিস ভালোবাসা? কথাগুলো বলতে বলতে রীতিমতো অনির্বাণের কলার ঝাঁকাতে থাকে অন্বেষা। তাহলে তুই বল, আমি 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 করব কি? প্রথমে সায়নীর জন্য এতটা সময় নষ্ট, তারপরে সায়নী আর দীপের সম্পর্ক নিয়ে চিন্তা করে এত সময় নষ্ট, টেস্টে তেমন রেজাল্টও ভালো হয়নি, ফাইনালেও হবে না আমি জানি, শেষে সায়নীও পাশে থাকলো না, আর আমার রেজাল্ট, কেরিয়ার, কিচ্ছু থাকলো না আমার। এত দূর বলে কিছুটা দম নিয়ে অনির্বাণ আবার বলতে শুরু করে, জানিস, ছোট থেকে ফার্স্ট হই তো, তাই সবাই সবসময় আমার কাছ থেকে বেস্টটা এক্সপেক্ট করে। হ্যাঁ, সবার আশা ভরসার খেয়াল রাখতে রাখতে দেখ নিজেকে হারিয়ে ফেলেছি আমি। কিন্তু জানিস, নিজেকে হারিয়ে ফেললেও না, যখন সেই রেজাল্টটা করি, বাবা মায়ের মুখে হাসিটা দেখি, তখন মনে হয় নিজেকে হারিয়ে ফেললেও আমি জয়ী আজকে। এখন আমার অবস্থাটা দেখ, জীবনের এত বড় পরীক্ষা, সারা জীবন ফার্স্ট হয়ে কি করলাম আমি জানি। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর আমি মুখ দেখানোর জায়গা রাখতে পারবো না। মাঝে মাঝে মনে হয়
কি কি নিয়ে বাঁচবো? সেদিন তুই লঞ্চে আমার পাশে না বসলে হয়তো উল্টো পাল্টা কিছু একটা করে বসতাম। নেহাত তোর হাতটা পেছন থেকে ধরতে পারিনি, তাই অনির্বাণের অনিয়মিত শ্বাস প্রশ্বাসের গতিবেগ এখন অনেকটাই কমেছে। অন্বেষা উঠে দাঁড়ায়, তারপর বলে, আচ্ছা অনির্বাণ, তুই বড় হয়ে কি হতে চাস বলতো? হঠাৎ এই প্রশ্ন যে? আহ, বল না। আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই। বলতে পারিস ইসরোতে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। তাহলে সেই স্বপ্নটার জন্য অন্তত বাঁচ, কাকু কাকিমার জন্য বাঁচ, যারা তোকে নিয়ে প্রত্যেক দিন নতুন স্বপ্ন দেখে তাদের জন্য বাঁচ। আসলে কি জানিস তো অনির্বাণ, তোর জীবনটা এতদিন একটা ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। আমি বলবো হয়তো সায়নী তোকে এভাবে আটকে রেখেছিল। গণ্ডিটাকে বড় কর, নিজেকে খোঁজ, নিজেকে উপলব্ধি কর। আর 5 বছর পর এই সমস্ত মাধ্যমিকের নাম্বার টাম্বার নিয়ে কারো কিছু যায় আসবে না। কারণ আজ যারা তোর মাধ্যমিকের নাম্বার নিয়ে মাতামাতি করবে, সেখানে তুই যতই 100তে 100ই পাস না কেন, ভবিষ্যতে গিয়ে চাকরি না পেলে তোর সেই 100 নাম্বারটা মার্কশিটের কাগজের ওপর সামান্য সংখ্যা ছাড়া আর কিছুই থাকবে না। এটা বাস্তব। মাধ্যমিকে হয়নি তো কি হলো, এখনও 11, 12 সামনে আছে। ভালোভাবে পড়াশুনো কর। জীবন আমাদেরকে শুধুমাত্র একটা সুযোগ দেয় না রে, অনেক সুযোগ দেয়। এবার আমাদেরকে এই সুযোগগুলোই লুফে নিতে হবে। যে তার সুযোগের যত সদ্ব্যবহার করবে সে ততই আগে এগোতে পারবে। কথাটা শেষ করে অন্বেষা এসে বিভল হয়ে তাকিয়ে আছে অনির্বাণের কাঁধে একটা হাত রেখে। তারপর আবার বলে, একসাথে অতটা চাপ নিস না। বুঝতে পারছি তোর উপর দিয়ে অনেক ঝড় বয়েছে, হয়তো এখনো বইছে। আর জানিস, এই সব কথা খুলে বলার জন্য আমাদের জীবনে কিছু কাছের মানুষ থাকা দরকার, যাকে সবটা খুলে বলা যায়। ভবিষ্যতে অন্তত এমন কিছু বন্ধু বানাস। কেন, তুই থাকবি না? হাসে অন্বেষা, ম্লান হাসি। হাসতে হাসতে ব্যালকনি দিয়ে রুমের সামনে এসে দাঁড়ায়। অনির্বাণও এসে দাঁড়ায় ওদের রুমের সামনে। রাত অনেক নেমেছে। সায়নী হয়তো চাইবে যে তুই কালকে সবার সামনে একদম ভেঙে পড়িস, কিন্তু তুই ভেঙে পড়বি না তুই কতটা ম্যাচিওর সেটা দেখাবি। ইটস আপ টু ইউ না। হ্যাভ এ গুড নাইট। বলেই দরজা খুলে ঢুকে যায় অন্বেষা। অনির্বাণ তখনও দাঁড়িয়ে একগাল হাসে, তারপর বুক ভরে শ্বাস নিয়ে রুমে ঢুকে যায়। পরের দিন সকালে চেরাপুঞ্জি ঝর্ণার থেকে শুরু করে রাতের ক্যাম্প ফায়ারিং সবেতেই অনির্বাণ খুব মজা করেছে। সকলের সাথেই ছবি তুলেছে, এমনকি ক্যাম্প ফায়ারের সামনে গানের তালে তালে নাচ পর্যন্ত করেছে। আবার দীপ সায়নের সাথে টুকটাক কথাও বলেছে, যেন ওদের মধ্যে কিছুই হয়নি। অনির্বাণকে এভাবে উপভোগ করতে দেখে সায়নীর কেমন একটা অস্বস্তি হতে থাকে। অন্বেষা ভালোভাবে লক্ষ্য করে সেটা। আজ অন্বেষা ব্যালকনিতে দাঁড়ায়নি, রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে এসেছে। বিছানার উপর বসে হাঁটু পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়িয়ে ডিএসএলআরটা নিয়ে ছবি দেখছে। অন্বেষা, খোলা আছে। আসলে কাকু জিজ্ঞেস করলো যে আমি উপরে যাচ্ছি কি না, তো আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তাই আমাকে দেখতে বললো যে তুই রুমে ঢুকেছিস কি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হয়েছে রে। আমাকে তো যন্ত্রের মতো বলতে হবে না। আমি কি তোকে জিজ্ঞাসা করেছি যে তুই কেন এসেছিস? বস এখানে। না, এখানে আর বসবো না, ঘুম পাচ্ছে। নাচতে নাচতে পা ব্যথা হয়ে গেছে। তুই তুই আজকে আর ব্যালকনিতে গেলি না? না রে, আমারও ক্লান্ত লাগছে। এখন বেটার ফিল করছিস? হ্যাঁ রে, অনেকটা। আচ্ছা, তুই প্রতিদিন রাতে এতটা সময় একলা কাটাস কেন? আসলে সারাদিন কি কি ভুল কাজ করলাম, কোন জায়গায় নিজেকে আরও মার্জিত করতে হবে, এইসবের হিসেব নিকেশ কষি আমি। বলতে পারিস অনেকটা আত্ম উপলব্ধি হয়।
অনেক সময় অবশ্য যাওয়া হয় না, ক্লান্ত থাকলে বা শরীর অসুস্থ থাকলে। এই জিনিসটা আমাকে প্রত্যেক দিন তথা পরের দিনগুলোতে আরও মানসিকভাবে দৃঢ় বানায়। কি একটু বেশি ম্যাচিওর মনে হলো? আসলে আমার এক দিদি শিখিয়েছিল এটা। বুদ্ধি স্টাডি নিয়ে এখন সিকিমে থাকে। দিদির কাছ থেকে প্রচুর এরকম জিনিস শিখেছি। তুই সত্যি একটা মানুষ বটে অন্বেষা। আচ্ছা, কাল যে বললি এমন কিছু বন্ধু থাকা দরকার যার কাছে সব কথা বলা যাবে, তা তোর আছে এমন কোনো বন্ধু? আছে বই কি। কে? অন্বেষার আঙুলটা হোটেলের ঘরে থাকা আয়নাটার দিকে ঘোরায়। অনির্বাণ হাসে, তারপর গুড নাইট। অন্বেষা ক্যামেরাটা গুছিয়ে রেখে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে। আর মাত্র একটা দিন, পরশুদিন দুপুরে শিলং থেকে গুয়াহাটি, সেখান থেকে কলকাতা। সব কিছু কেমন যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তগুলো হয়তো সবসময় থাকবে না এতটা কাছে। পরের দিন সকালে সাইট সিন আর কেভ ক্লাইম্বিং ছিল। সায়নী ভয় যেতেই পারেনি, তাই অজ্ঞতা দ্বীপেরও যাওয়া হয়নি। চুনা পাথরের গুহা, সেখান থেকে সুড়ঙ্গের মধ্যে দিয়ে বেরিয়ে আসা, গোটা ব্যাপারটা বড্ড অ্যাডভেঞ্চারাস। বলা বাহুল্য, অন্বেষার অনির্বাণ গুহার ভেতরে বেশ মজা করছে। বিকেল গড়িয়ে সন্ধে হতেই বড়রা সবাই মিলে শিলংয়ের মার্কেটে সোয়েটার কিনতে যায়। অন্বেষা আর অনির্বাণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে মার্কেটে যায়নি। অন্বেষার বাবা ব্যালকনির সোফায় বসে কফি খাচ্ছে। কিছুক্ষণ পরে সায়নী, দীপ আর দীপের বাবা উপরে উঠে আসে। ব্যালকনিতে অন্বেষা আর অনির্বাণকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকে যায় সায়নী। বেশ কাছাকাছি দাঁড়িয়েছিল ওরা। অন্বেষার বাবা আর দীপের বাবা অন্বেষাদের রুমে ঢোকে। বাইরে বেশ ঠান্ডা। তোরা সব বাইরে বসে থাকবি নাকি? বেশ ঠান্ডা করেছে তো, রুমে এসে বস না হয়, হিটারটা অন করে দিচ্ছি। না ঠিক আছে বাবা, বাইরেই থাকি। আজকেই তো শেষ দিন, কাল তো চলেই যাব। ব্যালকনিতে এখন ওরা চারজন দাঁড়িয়ে। অনির্বাণ একবারের জন্যও সায়নীর দিকে তাকায়নি। সায়নী অন্বেষাকে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি যেই অনির্বাণকে ছেড়েছি অমনি তুই ধরে নিলি? এটা কিন্তু একদম সেরা বলেছিস সায়নী। আর তোকে বলি ভাই অনির্বাণ, তোর কি কোনো মানে টেস্ট ফেস্ট নেই নাকি? শাইনির পর একেবারে অন্বেষা, ইয়ার কিছু ভাবলি না? আরে ভাই, আমাদের রয়েছে কত ভালো মেয়ে আছে, মানছি শাইনির থেকে ভালো নেই, কিন্তু তাই বলে শেষমেশ অন্বেষা। এতটা তো নিজের কোয়ালিটি লো করিস না ভাই, এটা জাস্ট চোখে দেখা যাচ্ছে না। আর তাছাড়াও আমাদের ব্যাচে তোর তো একটা রেপুটেশন আছে নাকি? আর তোকেও বলি হারি অন্বেষা, তুই তুই আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করলি। আমার এটো জিনিস নেওয়ার যখন এতই শখ, তাহলে আগে বললেই পারতিস। অকারণে ধোয়া তুলসী পাতা সাজার কি? চিৎকার করে ওঠে অনির্বাণ। চিৎকারের চোটে চমকে যায় সায়নী। সারাটা জীবন তো না চাইতেই সব পেয়ে গেছিস, আর সবাই তোর কথা শুনে এসছে। আরে ভাই, তার মানে তো এটা না যে মুখে যা আসবে তাই বলে যাবি। কতটা ছোট মানসিকতা তো। অনির্বাণ, আজ সায়নীর সাথে বোঝাপড়াটা আমার। অন্বেষার গলার স্বরটা কেমন যেন শান্ত, কঠিন হয়ে এসেছে। অনির্বাণকে থামায় অন্বেষা। তারপর একবারে সায়নীর সামনাসামনি এসে দাঁড়ায় সে। চোখে চোখ রেখে বলে, জানিস তোর মানসিকতা কি? সেটা সবাই জানে। আমাকে নিশ্চয়ই আলাদা করে সবাইকে বোঝাতে হবে না। এতদিন ধরে তোকে কিছু বলিনি, কারণ আমি চাই না যে আমার জন্য কেউ দুঃখ বা কষ্ট পাক। কিন্তু এখন দেখছি সবই বৃথা। তোকে আলাদা করে কিছু বলার নেই আমার। ওই বলতে পারিস, তোর সম্পর্কে কিছু ভাবলে আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাও এত কিছুর পরও আমি ভেবেছিলাম কিছুটা মনুষ্যত্ব আছে তোর মধ্যে। কিন্তু
যেভাবে তুই অনির্বাণের সাথে ব্যবহার করেছিস, যেভাবে ওকে হাতের পুতুল বানিয়ে এতদিন নাচিয়ে নিয়ে কালহীন কলমের মতো ছুঁড়ে ফেলে দিয়েছিস, তারপর থেকে না তোকে দেখলে আমার জাস্ট ঘেন্না লাগে রে। এই কথাগুলো তোকে হয়তো অনেক আগেই বলা উচিত ছিল আমার। এরপর হয়তো আমার সাথে কোনোদিন দেখা হবে না, তাই আজ বলে দিলাম, যাতে তুই এটা না ভাবিস যে আমার কোনো মেরুদণ্ড নেই। সবশেষে একটাই কথা বলবো সায়নী, র্যাঙ্কটাই সব কিছু না, বুঝলি? ভালো র্যাঙ্ক করেও যদি ভালো মানুষ না হতে পারা যায়, তবে তা কাগজে লেখা কিছু সংখ্যা মাত্র, মাথায় রাখিস। আর হ্যাঁ, এইভাবে মানুষের জীবনের সাথে খেলা বন্ধ কর, ভবিষ্যতে বড় বিপদে পড়তে পারিস। চারিদিক নিস্তব্ধ। সায়নী যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অন্বেষা এবার সায়নীর কাছ থেকে সরে গিয়ে দীপের সামনে এসে দাঁড়ায়। আর তোকেও বলে রাখি দি, সবার ব্যাপারে একটু কম নাক গলা, আর আমার সম্পর্কে না জেনে উল্টো পাল্টা বলতে আসলে নাকটা না জাস্ট ভেঙে রেখে দেব, বলে দিলাম। অন্বেষার চোখের দিকে তাকিয়ে দীপ ঢোক গেলে। অন্বেষার চোখ থেকে যেন আগুন ঝরছে। এবার সায়নীর দিকে তাকায়। সায়নী রীতিমতো ঘাবড়ে গেছে। অন্বেষার এইরকম চাহনি সে আগে কখনো দেখেনি। দৌড়ে গিয়ে দীপের বাবাকে ডাক দেয়। দীপ ও সায়নীর পেছন পেছন ব্যালকনি থেকে বেরিয়ে আসে, তারপর মাথা ব্যথার নাম করে নিজের হোটেলে চলে যায়। অন্বেষা এসে ব্যালকনির সোফায় বসে। এত ঠান্ডার মধ্যেও ঘামছে সে। অনির্বাণ এসে পকেট থেকে একটা রুমাল বের করে দেয়। রুমাল দিয়ে রাগে লাল হয়ে যাওয়া মুখটা মুছে অন্বেষা। একটা হালকা সেন্টের গন্ধ অনির্বাণের রুমালে। অনির্বাণ একদম পাশে এসে বসেছে। অন্বেষা হাঁপাচ্ছে। অনির্বাণ বাঁ হাতটা বাড়িয়ে অন্বেষাকে কাছে টেনে নেয়। অন্বেষার মাথাটা এখন অনির্বাণের বুকের কাছে। অন্বেষার কানে আসে অনির্বাণের ক্রমবর্ধমান হৃদস্পন্দন। আকাশের দিকে তাকিয়ে অনির্বাণ বলে, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাঙ্কস ফর এভরিথিং। তুই না থাকলে আমি এগুলো কি করে কাটিয়ে উঠতাম আমি জানি না। আমি তোর মতো সাহসী কাউকে দেখিনি। চল রুমে যাই, এখানে বেশ ঠান্ডা লাগছে। মা কাকিমারাও চলে আসবে হয়তো, ব্যাগটাও গোছাতে হবে, কাল সকালে সাইট সিন দেখেই তো রওনা। কথাটা শেষ করে অন্বেষা উঠে যায়। অনির্বাণ উঠতে দেয় না। আর কিছুক্ষণ বস, আর কিছুক্ষণ। জানি না এই মুহূর্তটা আবার কবে আসবে, আদৌ আসবে কিনা। হালকা হাসে অন্বেষা। অনির্বাণের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়। জানিস, কিছু মুহূর্তগুলো সামান্য থাকাই ভালো, সামান্য অথচ সব থেকে ভালো। এতটাই ভালো যে সারা জীবন সেগুলোকে মনে চোরা কুঠুরিতে আগলে রাখা যাবে। পরের দিন সাইট সিন দেখে সবাই আসলেও সায়নী আসেনি। বাবার সাথে সে হোটেলেই ছিল। শিলং থেকে গুয়াহাটি ফেরত যাওয়ার সময় অন্বেষা আর অনির্বাণ একসাথে গাড়ির পেছনের সিটে বসেছিল। একসাথে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল দুজনে। অনির্বাণ অবশ্য অন্বেষার প্লেলিস্টে ব্ল্যাক সাবাথ, লেড জেপলিন, জেটারটেল, জন ডেনভার, কুইন্স রক ব্যান্ড এবং গানস অ্যান্ড রোজেসের গান দেখে একটু হলেও অবাক হয়। আগাথা ক্রিস্টির বইয়ের মতো গানের ক্ষেত্রেও ওদের টেস্ট খানিকটা একই। অনির্বাণ নিজেই সঠিক কারণটা জানে না, তবু শিলং থেকে গুয়াহাটির এয়ারপোর্ট পর্যন্ত গোটা রাস্তা জুড়ে অন্বেষার হাতটা শক্ত করে ধরে রেখেছিল সে। অন্বেষাও কিছু বলেনি। কলকাতা এয়ারপোর্টে নেমে বাড়ি যাওয়ার জন্য সবাই একে একে গাড়িতে উঠছে। অন্বেষা এগিয়ে গিয়ে অনির্বাণের হাতে একটা বই ধরিয়ে দেয়, ওর আগাথা ক্রিস্টির বইটা। লঞ্চে ওঠার দিন গাড়িতে পড়ছিলিস বইটা, নামতে গিয়ে দেখি পায়ের কাছে পড়েছিল, সেখানে খুঁজে পেয়েছিলাম। তখন ফেরত দেওয়া হয়নি,
এই নে। বইটা নিয়ে নেয় অনির্বাণ। চলি তাহলে, খুব মজা হলো এই কয়দিন। যোগাযোগ রাখিস, ভুলে যাস না কিন্তু। কথাটা বলে অন্বেষা চলে গেল তাদের গাড়ির কাছে। কিছু বলতে পারে না অনির্বাণ, চুপ করে অন্বেষাকে যেতে দেখে। গাড়ি ওঠার আগে অন্বেষা হাত নাড়ালো, অনির্বাণও হাত নাড়িয়ে বিদায় জানালো। দীপ আর সায়নীদের গাড়ি চলে গেছে এতক্ষণে। অন্বেষা এবার গাড়িতে উঠে পড়ল। তার গলার কাছটা যেন দলা পাকিয়ে আসছে। জানলার ধারে ফিরে আছে সে, চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে তার। সকলের আড়ালে চোখের জলগুলো মুছে ফেলছে অন্বেষা। অনির্বাণ ওদের গাড়িতে ওঠে। বইটা এদিক ওদিক দেখতে দেখতে বইয়ের পাতার ভাঁজে একটা ছোট চিরকুট খুঁজে পায়। সেটাতে লেখা আছে, Don't you dare to miss me, Mr. Perfect. No matter whatever they said, you will always be my Mr. Perfect and my inspiration. Stay strong, as always. Anisha. কিরে বাবাই, তোর চোখ দিয়ে জল পড়ছে কেন? ওই কটকা কিছু একটা হবে, জ্বালা করছে। এমন কিছু না, বাদ দাও। গাড়ি স্টার্ট দেয়। চারপাশে ধোঁয়া ছড়িয়ে দূরে চলে যায় গাড়িটা। ধোঁয়ায় ঝাপসা হয়ে আসা শহর থেকেও দেখা যায় আকাশের তারারা আজও ঝলমল করে। হয়তো সবসময় ধোঁয়ার বিষাক্ত ছোবলে একেবারেই তাদের দেখা যায় না। কিরে, তোর চোখটা ঠিক হলো? হ্যাঁ, আর কিছুক্ষণ সময় দাও, একদম ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ সময় দিলেই, আর কিছুক্ষণ সময় দিলেই তাদের দেখা যায়। ধোঁয়াশা কাটিয়ে তারা জ্বলতে থাকে, পথ নির্দেশ করতে থাকে। এমন আকাশের জ্বলন্ত নক্ষত্র মাটির পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন বটে, কিন্তু অসম্ভব তো নয়। কিছুক্ষণ সময় দিলে, আর কিছুক্ষণ সময় দিলে হয়তো মুখোশধারী মানুষরূপী ধোঁয়াশা কাটিয়ে প্রকৃত বন্ধুর ন্যায় নক্ষত্রদের খুঁজে পাওয়া যায়। শুধুমাত্র আর কিছুক্ষণ সময় দিলেই। কি ব্যাপার শ্রেয়সী, মন খারাপ করে বসে আছিস যে? কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বলবে যে তুমি যাদেরকে চেনো তাদের একবার দেখলেই বলে দিতে পারো যে তারা ভালো আছে কি নেই। বাবা, সবই তো জানিস দেখছি। তা হয়েছেটা কি শুনি? মনখানা ভার কেন? কাল তো হাফ ইয়ারলি রেজাল্ট বেরিয়েছে, যথারীতি ভূগোলে কম পেয়েছি। জানো ম্যাম, আমি না পড়ি, কিন্তু এই ভূগোলটা কিছুতেই হয় না। বুঝেছি, মায়ের কাছে বকুনি খেয়েছিস? এই ভূগোলটাকে নিয়ে কি যে করি, উফ। আর একটু সময় দে, বুঝলি? বিষয়টাকে ভালোবাস, একটু ধৈর্য রেখে ম্যাপটা ভালো করে প্র্যাকটিস কর, আর ডায়াগ্রামগুলো নিখুঁত কর, সাথে সাথে টাইম ধরে লেখালেখি কর, সব পারবি। তারপর নিজের টিফিন বক্সটা এগিয়ে দেয় শ্রেয়সীর দিকে। মায়ের উপর রাগ করে তো টিফিনও আনিসনি নিশ্চয়। আমারটা খা, চাউমিন এনেছি। শ্রেয়সী ম্যামের দিকে মুচকি হেসে 1 চামচ চাউমিন মুখে ফুঁড়ে ফেলে। খালি টিফিন কৌটোটা নিয়ে স্টাফ রুমে এসে সেটা ব্যাগে ঢোকানোর সময় পাশ থেকে অঙ্কের সুপর্ণা ম্যাডাম বলেন, তুইও পারিস বটে অন্বেষা, স্কুলের বাচ্চাদের সাথে টিফিন ভাগ করে খাস। এই কবছর হলো গার্লস হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা রূপে জয়েন করেছে অন্বেষা। তার ক্লাসের সমস্ত ছাত্রীরাই অন্বেষাকে বড্ড ভালোবাসে। তার পেছনে কারণ আছে বই কি। শিক্ষক শিক্ষার্থীর পরিচিতি সীমারেখাটা ডিঙিয়ে বাচ্চাদের সাথে বন্ধুদের মতো মেশে অন্বেষা। তাই এই কবছরের মধ্যেই ভূগোলের অন্বেষা দিদিভাই হয়ে উঠেছে সকল ছাত্রীদের মধ্যমণি। টেবিলের উপাস থেকে বাংলার পর্ণা ম্যাডাম বলেন, কথাবার্তা হাসাহাসির মধ্যে কেউ একজন বলে, কি ব্যাপার অন্বেষা, তোর বিয়ের সানাইটা আবার কবে শুনতে পাবো? ব্যাস, সকলে মিলে এবার অন্বেষার উপর হামলে পড়ে। স্কুলের শিক্ষিকাদের মধ্যে সবচেয়ে নবীন অন্বেষা, তাই তাকে নিয়ে যথারীতি সকলের কৌতূহল তুঙ্গে।
কোনো রকমে লাজুক হেসে বিষয় পরিবর্তন করে অন্বেষা। স্কুল শেষে বাড়ি ঢুকতেই অন্বেষার মা বলতে শুরু করে, এই তো আজ না তোর জন্য একটা সম্বন্ধ এসেছে, জানিস? তোর বাবার কলিগের রিলেটিভের ছেলে। মা, সবে বাড়িতে পৌঁছালাম, একটু দম নিতে দাও। আর তোমাকে কতবার বলেছি আমাকে এইসব বলবে না। আমি বাথরুমে যাচ্ছি। যাই হোক, চা করলে আমার জন্য লেবু চা। কথাটা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই অন্বেষা প্রায় চেঁচিয়ে ওঠে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়েছে অন্বেষা। সঙ্গে সঙ্গে, যাই হোক বললেই হলো? বয়স তো কম আর হলো না তোর, চাকরিও করছিস, অসুবিধাটা কোথায়? একটু শান্তি পেতে পারি? বলেই অর্ধেক খাওয়া চায়ের কাপটা নামিয়ে উঠে যায় অন্বেষা। নিজের ঘরের সাথে লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায়। আজ অনেক বছর হলো তাদের পুরনো বাড়িটা ছেড়ে এই 3 কামরার ফ্ল্যাটে এসেছে ওরা। স্বাভাবিকভাবেই 12তলা বিল্ডিংয়ের 7 তলায় এই ফ্ল্যাটে নিজের রুমের সাথে লাগোয়া বারান্দাটা অন্বেষার সব থেকে প্রিয় জায়গা। রাতের আকাশ, অন্বেষা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ তার ঠিক আকাশের তারাগুলোর মাঝে। কিছু কি খুঁজছে সে, নাকি কাউকে খুঁজছে? এই তো তোর ফোনটা তখন থেকে বাজছে, ডাইনিংয়ে ফেলে রেখে গিয়েছিলিস। ফোনটা দিয়ে অন্বেষার মা আবার রান্নাঘরে চলে যায়। একটা আননোন নাম্বার থেকে 3 বার মিস কল এসেছে। ট্রু কলারে দেখতে যাবে অমনি দেখে আবার ফোন ঢুকছে। ফোনটা ধরে অন্বেষা। হ্যালো, অন্বেষা? ফোনের ওপাশের মানুষটার গলার আওয়াজটা বেশ ভারী মতন, কিন্তু না, চিনতে অসুবিধা হয়নি অন্বেষার। মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গেছে, তাও এত অপেক্ষার শেষে অনির্বাণের গলায় অন্বেষা ডাকটা শুনে গায়ের রোম খাড়া হয়ে যায় অন্বেষার। অনির্বাণ, তুই কেমন আছিস? মানে কোথায় আছিস? হঠাৎ করে আমি তো জাস্ট শকড। কেমন আছিস তুই? ভালো আছি রে, তুই ভালো আছিস তো? সে আমি ভালো আছি কিনা সেটার উত্তর পেতে গেলে তো একবার দেখা করতে হবে, জমিয়ে গল্পও করতে হবে একবার। অন্বেষা কিছু বলতে যাবে তার আগে অনির্বাণ বলে, পরশু সকালে এয়ারপোর্টে চলে আয় 10টার মধ্যে, কেমন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পরশু সকালে এয়ারপোর্ট? মানে কোথায় যাচ্ছি আমরা? কোথায় আবার? শিলং। মানেটা কি? এত তাড়াতাড়ি টিকিট পাবি? আর শিলং যাওয়ারই বাকি আছে? আমি অলরেডি টিকিট বুক করে ফেলেছি, তো না শুনবো না আর। আরে দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়া করছিস কেন রে বাবা? বাবা মাকে বোঝাতে হবে। আমি কাকুকে একটু আগে ফোন করে বলেছি, কাকু বলেছে ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি আর কোনো কথা শুনবো না। অন্বেষা স্তব্ধ। এই ছেলে তো দেখছি ওকে একটা কথা বলার সুযোগই দিচ্ছে না। ফোনটা রাখার ঠিক আগের মুহূর্তে অনির্বাণ নিজের গলার আওয়াজটা নামিয়ে বলে, অন্বেষা, আমি খুব বেশি দেরি করে ফেলিনি তো? অন্বেষা উপাস থেকে ফিস ফিস করে উত্তর দেয়, না। যা তো যা, সারাদিন খালি স্কুল আর বাড়ি, বাইরে তো একদম যাসই না। যা এবার ঘুরে আয়। কিন্তু তা বলে শিলং কেন? সে তো গিয়েছিলাম একবার সকলে মিলে। কি জানি বাবা, এই পাগল ছেলেটা কি সব প্ল্যান বানিয়ে রেখেছে, কিছু বলেওনি। বলে অন্বেষা নিজের ঘরে এসে ব্যাগ গোছাতে মন দেয়। কেমন একটা উত্তেজনা হচ্ছে তার। অনির্বাণের ফোনটা আসা থেকে গাল দুটো এখনো লাল হয়ে আছে। বহুকাল এমন উত্তেজনা অনুভব হয়নি তার। এই দুদিনের মধ্যে অনির্বাণের মায়ের সাথে অন্বেষার মায়ের বার সাথে ফোনে গল্প হয়েছে। মাঝখানে অনেক বছর যোগাযোগ ছিল না, তাই গল্প যেন শেষ হতেই চায় না। অন্বেষার মতো একেবারে আকাশ কুসুম সব ভেবে ফেলেছে।
সকাল 8টায় ক্যাব এসে দাঁড়ায় ওদের ফ্ল্যাটের সামনে। কলকাতার রাস্তায় যা জ্যাম, তাই একটু আগেই বেরোনো। ক্যাব চলতে শুরু করে। জানলার ধারে চোখ রাখে অন্বেষা। তার আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা মনে পড়ছে। শিলং ট্যুরের ঠিক পরের দিনের কথা, মাধ্যমিকের রেজাল্টের দিন। শিলং থেকে ফেরার পর যে যার জীবনে ব্যস্ত হয়ে যায়। অনির্বাণ যেটা আশঙ্কা করেছিল ঠিক সেরকমটাই হয়েছিল। 1 থেকে 10 কি, মাধ্যমিকের স্কুলের মেরিট লিস্টে 1 থেকে 30-এর মধ্যেও ছিল না অনির্বাণ। অন্বেষার রেজাল্ট অ্যাভারেজের থেকে একটু বেশি। টিউশন ব্যাচের রেজাল্ট দেখানোর সময় অন্বেষার দেখা হয় অনির্বাণের সাথে। সেই শেষ দেখা, সদ্য চোখের জল মোছা। ক্রমাগত লাল হয়ে যাওয়া অনির্বাণের চোখটা দেখেছিল অন্বেষা, কিন্তু সেই চোখের চাহনিতে আর কোনো দুর্বলতা ছিল না, বরং ছিল একটা দুর্বার জেদ। সেবার অন্বেষাদের স্কুল থেকে সায়নী প্রথম ও পশ্চিমবঙ্গে ত্রয়োদশ হয়। অন্যদিকে অনির্বাণের স্কুল থেকে দীপ প্রথম এবং পশ্চিমবঙ্গে অষ্টম হয়। সেদিন টিউশন থেকে ওরা দুজনে একসাথে বাড়ি ফিরেছিল। অন্বেষা ওদের বাড়িতে ঢোকার সময় অনির্বাণ ওর হাতটা ধরে বলেছিল, আমার জন্য একটু অপেক্ষা করিস অন্বেষা, তোকে অনেক কথা বলার আছে, কিন্তু এটা সঠিক সময় না, অপেক্ষা করিস। করব। ভালো থাকিস অনির্বাণ, অনেকটা ভালো থাকিস, অনেক বড় মাপের মানুষ হোস। কয়েক ফোঁটা চোখের জল ফেলে হেসেছিল অনির্বাণ। অন্বেষা দরজা খুলে ঘরে ঢুকে গিয়েছিল, আর তাকিয়ে থাকতে পারেনি ওর মুখের দিকে। নিজের ঘরে দরজা বন্ধ করে সেখানে বসে হাউমাউ করে কেঁদেছিল সে। সেসব কথা মনে পড়তেই অন্বেষার মনটা হঠাৎই ভার হয়ে যায়। 11-12-এ কোটাতে চলে গিয়েছিল অনির্বাণ। উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল তা সঠিক জানে না অন্বেষা। কোনো সোশ্যাল মিডিয়াতে অনির্বাণের ট্রেস পর্যন্ত ছিল না, তবে শুনেছিল খুব নাকি দুর্দান্ত রেজাল্ট করেছিল ছেলেটা। স্কুলের গণ্ডি পেরিয়ে অন্বেষা ভূগোলে অনার্স ও ক্রমে মাস্টার্স করে। বিএড করার কিছুদিনের মধ্যেই একটা গার্লস স্কুলে চাকরি পেয়ে যায় সে। অনির্বাণের কোনো খবরই ছিল না তার কাছে। হঠাৎ একটা অপ্রত্যাশিত ফোনে তার জীবনের গতিটা যেন পরিবর্তন হয়েছে। ক্যাব এসে থামে এয়ারপোর্টে। এখন 9:30 বাজে। এয়ারপোর্টে ঢুকে অনির্বাণকে ফোন করে অন্বেষা। ফোনের ওপাশ থেকে অনির্বাণ বলে, আরে এই তো এইদিকে তাকা। ওদিকে না, কাউন্টারের দিকে। অন্বেষা এবার ফিরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে অনির্বাণ, এক হাতে ফোন ধরা আর অন্য হাতটা উপরে তুলে নাড়ছে অনির্বাণ। অনির্বাণকে দেখে বুকটা ধক করে ওঠে অন্বেষার। অন্বেষা এগিয়ে আসে। আজ সে একটা নীল সাদা চুড়িদার পরেছে, চোখে কাজল, মায়া ভরা এক ঢাল চুলটা যেন কোনো রকমে আটকে রেখেছে। অন্যদিকে অনির্বাণ একটা কালো শার্ট আর জিন্স পরেছে। কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। প্রায় 10 বছর পর দেখা হচ্ছে তাদের। এত বছরে কোনো যোগাযোগ ছিল না একে অপরের সাথে। দুজনের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক, শুধু চাহনি দুটো একই থেকে গেছে। আমার নাম্বার কোথায় পেলি তুই? মায়ের কাছে কাকিমার নাম্বার ছিল, কাকিমার কাছ থেকেই চেয়েছিলাম। মাথা নিচু করে লাজুক চোখে নিচের দিকে তাকিয়ে থাকে অন্বেষা। গুয়াহাটি থেকে সেদিন শিলংয়ে পৌঁছে যায় দুজনে। সারা রাস্তা অনর্গল কথা বলেছে অনির্বাণ। তার চাকরির কথা, তার বন্ধুদের কথা, মা বাবার কথা, বসের রাগের কথা, সব বলেছে সে। আর অন্বেষা সব মন দিয়ে শুনেছে। কত বছর অপেক্ষা করেছিল সে এসব কথা শুনবে বলে। শিলংয়ে গিয়ে সেই 10 বছর পুরনো হোটেল অর্কিডে ওঠে ওরা। 10 বছরে অনেক পাল্টে গেছে এই হোটেলখানা। তাও কোথাও গিয়ে যেন অন্বেষার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। শিলংয়ের সন্ধ্যা। ব্যালকনিতে সেই পাহাড়ি গোলাপি গাছগুলোর সামনে বসে আছে অন্বেষা। আজ শিলংয়ের আকাশ জুড়ে বৃষ্টি নেমেছে। শীতের প্রকোপটাও খানিকটা বেশি। 2 কাপ হট চকলেট হাতে অনির্বাণ এগিয়ে আসে। 1 কাপ অন্বেষাকে দেয়, তারপর নিজের কাপে চুমুক দিয়ে দুজনে কিছুক্ষণ তাকিয়ে থাকে
তারায় ভরা আকাশের দিকে। এই জায়গাতেই, ঠিক এই জায়গাতেই অনির্বাণের অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার মরে যাওয়ার স্বপ্নটাকে আবার নতুন করে দেখাতে শিখিয়েছিল অন্বেষা। কিন্তু না, শেষ পর্যন্ত অনির্বাণ অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়েনি। উচ্চ মাধ্যমিকের পর সর্বভারতীয় স্তরে পরীক্ষা দিয়ে আইআইটিতে চান্স পায় সে। সেখান থেকে বিটেক ও পরে এমটেক করে আজ অনির্বাণ বড় কোম্পানির সফটওয়্যার ডেভেলপার। মানুষ যা লক্ষ্য স্থির করে তার যাত্রা শুরু করে, সবসময় সেই যাত্রা যে সেখানেই সমাপ্তি পাবে তার কোনো মানে নেই। অনির্বাণ এতগুলো বছর পর নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এটাই তার সবথেকে বড় প্রাপ্তি। গানের তালে মাথা দোলাতে দোলাতে অন্বেষা প্রশ্ন করে, সায়নী আর দীপের কি খবর রে? জানি না, সায়নীর বিয়ে হয়ে গেছে শুনেছি, আর দীপের কোনো খবর নেই আমার কাছে। কি জানি। শেষ হয়ে যাওয়া হট চকলেটের কাপটা পাশে রেখে অনির্বাণ তার পকেট থেকে একটা ছোট্ট মতো বাক্স বার করে। তারপর বাক্স থেকে সদ্য বার করা হীরের আংটিটা নিয়ে অন্বেষার সামনে হাঁটু গেড়ে বসে সে। অনির্বাণকে এইসব করতে দেখে অন্বেষা রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে যায়। চকলেটের খানিকটা অংশ গলায় আটকে যায়, তারপর হেসে ফেলে। সাথে সাথে অনির্বাণও হেসে ফেলে। তারপর বলে, মনে পড়ে আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, যখন তুই আমাকে এখানে বসে বলেছিলিস এই মুহূর্তগুলো অল্প, অথচ এতটা ভালো যে সেগুলোকে সারা জীবন মনের চোরাকুঠুরিতে বন্ধ করে রাখা যাবে। হ্যাঁ, এতকাল সেই মুহূর্তগুলো, সেই অনুভূতিগুলো খাঁচায় বন্দি করে রেখেছিলাম। সেগুলো ছিল আমার বাঁচার রসদ। ঠিক সেই দিন এই জায়গায় দাঁড়িয়ে তোর সাথে আর কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিলাম, তবে আজ না। আজ তোর কাছে কিছুক্ষণ সময় কাটানোর আর্জি নিয়ে আমি আসিনি। আমার জীবনের সবটুকু সময় তোর সাথে কাটাতে চাই। দেখ, ভালোবাসি বলার মতো বয়স নেই, কারণ তুই সেটা এতদিন জানতিস নিশ্চয়ই, না হলে এতটা অপেক্ষা করতিস না। কাকিমার কাছ থেকে শুনেছি বাড়ি থেকে বিয়ের প্রেশার থাকা সত্ত্বেও তোর জেদের কথা। আমাদের যেদিন শেষ দেখা হয় সেদিন তোকে অপেক্ষা করতে বলেছিলাম। আজ আমাদের সে অপেক্ষার সমাপ্তি। অন্বেষার চোখ দিয়ে ক্রমশ জল পড়ছে। বড্ড ভালোবাসি রে তোকে। অন্বেষা কাঁদতে বিয়ে কাঁদতে করবি আমায়? উপর নিচে মাথা নাড়িয়ে হাতটা বাড়িয়ে দেয়। অনির্বাণ আংটিটা পরানোর সাথে সাথে তাকে জড়িয়ে ধরে অন্বেষা। অনির্বাণ প্রথমে কেঁপে ওঠে, তারপর অত্যন্ত আদরের সাথে অন্বেষাকে জড়িয়ে ধরে। অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস, ভেবেছিলাম সময়ের সাথে সাথে তো মানুষ পাল্টে যায়, তুইও যদি সেরকম। অবশেষে অন্বেষার কপালে নিজের ঠোঁটটা ছোঁয়ায় অনির্বাণ। ধীরে ধীরে অন্বেষার চোখের জল মুছিয়ে দেয় সে, কিন্তু অন্বেষার চোখের জল যেন বাঁধই মানতে চায় না। অন্বেষাকে থামাতে না পেরে এবার অনির্বাণের চোখের কোণটাও চিকচিক করে ওঠে। আজ তাদের বড়ই আনন্দের দিন। আসলে জীবনযাত্রায় কিছু মানুষ দীর্ঘ অপেক্ষার শেষে আমাদের সামনে এসে হাজির হয়। হঠাৎ করে চাইলেই তাদের ছুঁতে পাওয়া যায় না, ঠিক যেন আকাশের তারাদের মতো। কিন্তু কিছুক্ষণ আর কিছুক্ষণ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু এত অপেক্ষার শেষে প্রাণের স্পন্দনখানা যখন অপেক্ষারত দুই হাত দিয়ে স্পর্শ করা যায়, কতটা শান্তি, কতটা প্রাপ্তি আসে তাতে। ঠিক যেন মনে হয় সেই দূরপ্রান্তের তারাখানা নেমে এসেছে হাতের মুঠোয়। সেই মহাজাগতিক প্রশান্তির জন্য কি আর কিছুক্ষণ অপেক্ষা করাই যায় না?